হ্যালো ভিউয়ার্স, মনির ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আবির জিশানদের দিকে তাকায়। জিশান একটা মেয়েকে টাচ করছে। জিশানের সাথে তমাল আর মামুন আছে, সাথে পিছনে কয়েকজন সিনিয়র ভাইয়ারাও আছে। আবির সেদিকে এক পলক তাকিয়ে নিজের মতো হেঁটে চলে যাচ্ছে ক্লাসের দিকে। ঠিক সেই সময় তমাল ডাক দেয়, এই ককপিট, এই আবির মিয়া এদিকে আয়। আবির দাঁড়ায় না, আবির ওর মতো হেঁটে যাচ্ছে। জিশান ডাক দেয় আবার, ওই নিয়াজ শামসা এদিকে আয়। আবির ওদের সামনে এসে দাঁড়ালো। চোখ নিচের দিকে করে সে দাঁড়ায়। পাশে থাকা মেয়েটিকে জিসান বলল, এই মালটাকে চিনিস? না ভাইয়া। ওর নাম আবির, ওর গালে চুমু দে। সরি ভাইয়া। কি বললি তুই? ওই আবির, মেয়েটার ঠোঁটে চুমু দে। আমি কেন আপনার কথা শুনবো? কি বললি তুই? ওই কি বললি? এই মেয়ে যা দৌড়ে চলেছে এখান থেকে। জিসান আবিরের গালে একটা চর বসিয়ে দেয়। সিনিয়ররাও চুপচাপ জিসানের কাণ্ড দেখছে, কেউ কিচ্ছু বলছে না। তমাল এসে আবিরের কাছ থেকে আবিরের ব্যাগটা কেড়ে নিল, আবিরকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মামুন এসে আবিরের গা থেকে শার্ট খুলল। আশেপাশে অনেক ছাত্রছাত্রী জমা হয়েছে। আবিরকে এরা খুব বাজে ভাবে র‍্যাগ দিচ্ছে। নেহাও জিসানদের সাথে যোগ দিল। আবিরের গা থেকে শার্ট খুলতেই সবাই অবাক হয়ে যায়। শার্টের ভিতরে কোনো গেঞ্জি না পরায় শার্ট খুলে দিতেই সবাই আবিরের টাইট সিক্স প্যাক বডি দেখে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরা আরো অবাক হয় আবিরের বুকের বাঁ পাশে ইংরেজিতে লেখা রকস্টার ট্যাটু দেখে। কিন্তু জিসানের এসবে কোনো খেয়ালই নেই। জিসান আবিরের কাছে আসে, আবিরের দিকে তাকিয়ে রাজবিকে বলে, মেয়েদের ছোট ড্রেস আন, ওকে পরিয়ে সারা ক্যাম্পাস ঘুরাবো। মামুন দৌড়ে চলে যায়। তমাল এসে বলে আবিরকে কান ধরতে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে কোনো কথা বলছে না। বাড়িতে গেলে নেহার কাজের জন্য র্যাগিং, আর ভার্সিটিতে এলে জিসানের র্যাগিং, সব মিলিয়ে দারুণ জমেছে। নিধি আর জয় দূর থেকে এমন র্যাগিং দেখছে। জয় বলল, নিধি চল তো, ছেলেটাকে ওদের কাছ থেকে নিয়ে আসি। এত কেন র্যাগ করবে ওরা? নিধিও জয়ের কথা মতো হ্যাঁ বলে। মামুন মেয়েদের ড্রেস নিয়ে চলে এসেছে। তমাল আর রাজবি গিয়ে আবিরের হাত ধরে। আবির তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মামুন যখন খুব কাছে আসবে তখনই 5টা বাইক এসে ভার্সিটিতে প্রবেশ করলো। সাথে সাথে আশেপাশে থাকা সব স্টুডেন্টরা ক্লাসে চলে যায়। 1 মিনিটের মধ্যেই পুরো ক্যাম্পাস একদম নীরব, শান্ত হয়ে যায়। সবাই নিজের ক্লাসের সামনে থাকা ব্যালকনি থেকে বাহিরের দৃশ্য দেখছে। তমাল আর রাজবি আবিরের থেকে পালিয়ে জিসানের কাছে এসে মাথা নিচু করে দাঁড়ায়। জয় আর নিধি কিছুটা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে। নেহা মাথা নিচু করল না, সেও জয়ের মতো করেই সবটা দেখছে। পুরো ক্যাম্পাসে 8 জন লোক দাঁড়িয়ে আছে। বাইক থেকে 5 জন লোক নামলো। চুলগুলো বড়, দাড়িগুলোও বেশ বড়। কোমরে পিস্তল, হাতে একটা ব্রেসলেট, মুখে সিগারেট। ঢাকা শহরে রাকিবের পরেই এই ছেলেটার নাম সবাই জানে। রাব্বি ওর নাম। রাব্বি হলো এই ঢাকার সিটির সেকেন্ড ডন হিসেবে পরিচিত। আবির তখনও খালি গায়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিসানের কাছে আসে রাব্বি। জিসানেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেহার কাছে এসে দাঁড়ায় রাব্বি। রাব্বি দেখে নেহা ওর দিকে তাকিয়ে আছে। রাব্বি বলে, এই সুন্দরী নেহা, সাংবাদিকের মেয়ে, অনেক সাহস তোমার। আমার অফারের কথা মনে আছে? আপনি আবার এসেছেন? আপনাকে দেখে সবাই ভয় পায়, কেন আসেন আপনি? আমাকে দেখে যদি সাধারণ মানুষ ভয় পায়, তাহলে নিলয়কে দেখে তো পুরো দুনিয়া ভয় পাবে। তোমাকে ভালো লাগে, তুমি চাইলে আমাকে ভালোবাসতে পারো, না হলে তোমাকে উঠিয়ে নিয়ে যেয়ে 1 সপ্তাহ পর বাসায় দিয়ে আসলে তখন কিন্তু। কথাগুলো রাব্বি নেহার কানে কানে বলে। নেহা কিছুটা সরে এসে চর মারার প্রস্তুতি নেয়,
কিন্তু জিশান ইশারা করে না করে দিল। রাব্বি সবার দিকে তাকিয়ে চলে আসবে, ঠিক সেই সময় চোখ পড়ে খালি গায়ে থাকা, মাথা নিচু করে রাখা একটা ছেলের দিকে। ওই মালটা কে? ছোট দেখতো কে ওই মুরগিটা? মাথাটা টোল। আচ্ছা ভাই। ছোটর নামের ছেলেটা তাড়াতাড়ি করে হেঁটে এসে আবিরের পিছনে এসে দাঁড়ালো। চুলের মুঠি ধরে মাথাটা তুলতেই রাব্বি ভয়ে আতকে উঠল। ছোটনকে বলে, তাড়াতাড়ি বাইকে ওঠ। কেন ভাই, ভয় পেলেন নাকি? সালাম মা, বাইকে ওঠ। রাব্বি দৌড়ে চলে যায়। কোনো রকমে না তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। আবির মুচকি হাসল। মাথা নিচু করে থাকা পাবলিকগুলো কিছুই জানে না। নেহাও বুঝতে পারেনি ঘটনাটা কি হলো। মাটিতে পড়ে থাকা আবিরের শার্টটা আবির নিজেই তুলে নিল। গায়ে দিয়ে চলে আসবে, ঠিক সেই সময় জিশান ডাক দেয়। তোর র্যাগিং এখনো শেষ হয়নি? তোমরা এরকম একটা ছেলেকে কেন র্যাগ করছো? নিজেকে সামলাও, না হলে তোমাদের কপালে অনেক খারাপ আছে। তুমি চলো, ওদের সাথে কেন কথা বলতে যাও? আবিরকে নিয়ে জয় আর নিধি চলে যায়। তমাল আর মামুন জিশানকে বলে, দুজন মানুষ আমাদের ওপর কথা বলছে। আরে রাব্বির অত্যাচার সহ্য হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় রাব্বিকে মেরে নিজেই সেই গ্যাং লিডার হয়ে যায়। তুই মারবি রাব্বিকে? তোর মাথা ঠিক আছে তো? একটা বনে না কেবল সিংহ থাকে না, বাঘও থাকে, বুঝলি? থাবার গর্জন আমিও দিতে পারি। কি দরকার শুধু শুধু আন্ডারওয়ার্ল্ডের ঝামেলা কাঁধে আনার? বুঝবি না, এখন আমি বুঝছি নিলয় কেন পাওয়ারফুল লোকদের মারে। ওরা সবাই কথা বলতে বলতে এগিয়ে যায়। কেবল নেহাই ভাবতে থাকে রাব্বি এমন হুট করে পালিয়ে গেল কেন, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না নেহা। আদনান সাহেব আজকেও নিলয়কে নিয়ে পুলিশদের সামনে ইন্টারভিউ দিতে এসেছে। কালো একটা ঘর, 10 জন পুলিশের সামনে আদনান সাহেব বসে আছে। আদনান সাহেবকে একজন পুলিশ প্রশ্ন করল, নিলয় কি মারা গেছিল নাকি সে অন্য দেশে চলে যায়? নিলয় পালায় শত্রুদের মারতে। নিলয় এগিয়ে যায় শত্রুদের মারতে। সে এমনি এমনি ভয়ে পালায় না। আদনান সাহেব থামলেন। উনি পান মুখে দিয়ে চিবোতে থাকেন। পানের ফিক ফেলে আদনান সাহেব বলতে থাকে, নিলয়ের নাম চারপাশে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু নিলয় তখন সেই অর্থ মানে কোম্পানির সম্পর্কে জানতো না। সে কেবল তার মায়ের কথা রাখার জন্য নিজেকে হিংস্র করতে থাকে, কিন্তু ওর এমন চরিত্রটাই তো বড় বড় ড্রনদের পছন্দ হতে থাকে। কিন্তু নিলয় তখনও জসিম নামের এক গ্যাং লিডারের আন্ডারে ছিল। নিলয় তার কাজ শেষ করে নিজের জায়গাতে বসেছিল, ঠিক তখনই জসিমের ফোন আসে। নিলয়, কোথায় তুই? আমি আমার জায়গা। আমার কাছে চলে আয়। নিলয় তার প্রয়োজনে অন্যর কাছে যায় না, অন্যরা নিজের প্রয়োজনে নিলয়ের কাছে আসে। আপনার প্রয়োজন হলে আপনিও আসুন। তোকে তো আমি... থাম। আচ্ছা, আসি। সেই শহরে জসিম নামে একটা সবচাইতে বড় গ্যাংস্টার ছিল। জসিম যখন নিলয়ের সাথে দেখা করতে আসে, তখন পুরো গ্যাংস্টারদের ছোট বড় সব সদস্যরা আশেপাশে জোর হয়। জসিমকে গাড়ি থেকে নামতে দেখে সবাই সালাম দিতে থাকে। নিলয়ও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আশেপাশে র্যালি টাইপের সারিবদ্ধ হয়ে সব গ্যাংস্টারের সদস্যরা দাঁড়িয়ে আছে। নিলয়ের দিকে জসিম এগিয়ে যাচ্ছে, আর বাকিরা জসিমকে সালাম করছে। অর্ক নিলয়ের পাশে এসে বলে, দেখেছিস ভাইকে সালাম ঠুকছে। আহা, এমন যদি একটা গ্যাংস্টার লিডার পেতাম। নিলয় মুচকি হাসে। অর্ককে বলে, তো হয়ে যা এই গ্যাংস্টার লিডার। অর্ক ভয়াক্ত দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়। জসিম নিলয়ের কাছে আসে, নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমাকে দেখে সবাই সালাম করে, সবাই আমার কাছে আসে, কিন্তু নিলয় না। নিলয়ের কাছে আমাকেই আসতে হয়। তোরা তো অ্যাটিটিউড কেন? আরে এই শহরে গ্যাংস্টার আমি, আমাকে দেখে ভয়ে সবাই সালাম করে, অথচ নিলয় কখনো আমাকে সালামের জন্য মাথা নিচু করেনি। নিলয় কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা দামি গাড়ি এসে নিলয়ের সামনে দাঁড়ায়। বৃষ্টি শুরু হয়ে গেছে। নিলয় বৃষ্টিতে ভিজছে, আর জসিমের মাথায় ছাতা ধরে রেখেছে ওর লোক। কিন্তু যখন গাড়িটা সামনে আসে,
তখনই জসিম ওর লোকেদের কাছ থেকে ছাতাটা নিয়ে দৌড়ে ওই গাড়ির সামনে চলে যায়। জসিম নিজেই ওই গাড়ির দরজা খুলে ছাতা দিল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। জসিমের মতো গ্যাংস্টার গিয়ে অন্যের লোকে দরজা খুলে দিচ্ছে, বিষয়টা অবাক করার মতোই। আরও অবাক হয়, জসিম মাটিতে হাঁটু ভাঁজ করে বসে হাত বাড়িয়ে দেয়। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। গাড়ির মধ্যে থেকে একজন ব্যক্তি বের হয়ে জসিমের হাতের সাথে হাত দিয়ে বের হয়ে আসে গাড়ি থেকে। ওর নাম সোহেল, হার্ট মানি কোম্পানির পার্টনারের রিফাতের ছেলে সোহেল। সোহেলের নামেই জসিম ভয় নিয়ে তাকালো সেই দিকে। জসিম সোহেলের মাথায় ছাতা ধরে রেখেছে। সোহেল গাড়ি থেকে নেমে কিছুটা দূরে হেঁটে এসে বলে, নিলয়কে, সে কোথায়? এই যে বেয়াদব নিলয়, কারো কথা শোনে না, ওর মতো চলে ও। নিলয়, আমার সাথে কাজ করবি? ভাই, ও কি কাজ করবে? তোকে দিয়ে হবে না, নিলয়কে লাগবে আমার। চলে আয় তাহলে কুমিল্লাতে। সোহেল আর কিছুই বলল না, সে নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। জসিম বোকার মতো একবার নিলয়ের দিকে তাকায় আর একবার সোহেলের চলে যাওয়ার দিকে তাকায়। জসিম অনেক বেশি অবাক হচ্ছে। নিলয় হাসতে থাকে, শব্দ করে হাসে, জসিমের দিকে তাকায়। নিলয় হাসি থামিয়ে জোরে অর্ক বলে ডাক দেয়। अर्क, भाई। 10 या 12 लोग उसे सलाम करता है तो वो भी डॉन या गैंगस्टर नहीं बनेगा। जो 10 या 12 लोगों को टपकाते हैं तो वो भी डॉन या रॉकस्टार होता है, समझ गया? यस भाई, বুঝতে পেরেছি। তোমার নাম কি? নিধি প্রশ্ন করে আবিরকে। আবিরকে নিয়ে ওরা একটা গাছের নিচে বসে আছে। আবির নিধির দিকে তাকায়, মেয়েটা যথেষ্ট সুন্দরী। আবিরের দিকে তাকিয়ে নিধিও মুচকি হাসলো। নিধি বলে, আমি নিধি, ও জয়, আমরা ভাই বোন। আমি ছোট, বাট দুইজনই একই ক্লাসে পড়ি, কারণ ও একবার এক ক্লাসে ফেল করেছিল। এই, তোকে এটা বলতে বলেছি? সে এমনিতেই প্রশ্ন করতো, তাই আগেই বলেছি। ভুলে যাস না ভাইয়া, তুই কিন্তু আমার ক্লাসমেট, সো ফ্রেন্ডের মতো থাকবি। থাম তো। ওই ছেলেটাকে চিনিস? মানে যে মশলানি দেখাতে এসেছিল ক্যাম্পাসে? না তো, কেন? না, এমনি। জয় উঠে চলে গেল। কাকে যেন ফোন করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। নিধি আবির পাশাপাশি বসে আছে। আবির অবাক হচ্ছে, কেমন খ্যাতমার্কা দেখতে ছেলের পাশে ভার্সিটির টপ সুন্দরী মেয়েদের মধ্যে একটা মেয়ে বসে আছে, ভাবতেই যেন কেমন লজ্জা লাগছে। আবির বসা থেকে উঠে চলে যেতে যাবে, অমনি নিধি ডাক দিয়ে আবিরকে বলল, কোথায় যাচ্ছ আর কোন ডিপার্টমেন্ট? এমনি চলে যাচ্ছি, ভাবছি আমার মতো গরিব খ্যাত ছেলের পাশে বসছেন, মানুষজন কি না ভাববে আপনাকে, তার উপর আপনি যথেষ্ট সুন্দরী। আরে বসো বসো, আব্বু রাষ্ট্রপতি তো কি হয়েছে? আমার এমন হাই লেভেলের জীবন ভালো লাগে না। তুমি কিন্তু তোমার নাম আর ডিপার্টমেন্ট বললে না। থাক না, তাহলে কিছু অজানা। বাহ, ইন্টারেস্টিং তো। আবির নিধির সাথে কথা বলছে। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মনে মনে নেহা বলছে, কি ব্যাপার, এই ছেলেটার সাথে ওরকম একটা মেয়ে কেন কথা বলছে, তাও এত সুন্দর করে হেসে হেসে। মেয়েটাকে তো আমাদের দলে নিতে হবে, আবিরের সাথে কাউকে মিশতে দেব না। আবির নিধির থেকে চলে যায়। আবির মনে মনে ভাবছে, হয়তো এতক্ষণে পরীর বোন ভালো চিকিৎসা পেয়ে বাড়িতে চলে এসেছে। আবির ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একা এসে বসে। একটু পরে ক্লাস শুরু হওয়ার তাগিদ দেয়। সবাই ক্লাসের দিকে চলে যায়। আবির ইচ্ছে করেই দেরি করে ক্লাসের দিকে যাচ্ছে। আদনান সাহেবের সামনে চা এনে রাখা হলো। তিনি পান চিবনও রেখে দিয়ে পানি দিয়ে মুখ কুলি করে ফেলে দিলেন। তারপর চায়ে চুমুক দিয়ে আশেপাশে তাকালেন। অনেকগুলো পুলিশ নীরব হয়ে নিলয়ের গল্প শুনছে। আদনান সাহেব আবার বলা শুরু করলেন, নিলয় নতুন শহরে আসবে, কিন্তু
কেন তাকে ডাকা হয়েছে, কি কাজে তাকে ডাকা হয়েছে, নিলয় তা জানে না। নিলয় হাতে সিগারেট নিয়ে ভাবছে এসব কিছু। পিছন থেকে মাসুম বলে, ভাই তুমি যেও না, হয়তো ওরা তোমাকে মারতে ডাকছে। কেন যাবে না? সে কাউকে ভয় পায় নাকি? ভাই যাবে? তুমি না বলেছিলে ক্ষমতাধর লোকেরা বড় জায়গাতেই থাকে, ক্ষমতাধর লোকেরা ঢাকাতেই থাকে, আর ঢাকাতে যেতে হলে আগে তোমার অন্য শহর জয় করতে হবে। মনে আছে তুমি কি চাও? পুরো দুনিয়া। নীলা সিগারেটে কয়েকটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ ভেবে হাসতে হাসতে অর্কের দিকে তাকিয়ে বলে, 5 টাকার কয়েন উপরে ছুড়লে মাটিতে পড়া অবধি কেউ জানে না কোন পাশে পড়বে। এখন থেকে 5 মিনিট পর কি হবে এটাও যেমন কেউ জানে না, তেমন নিলয় কাকে কখন মারবে এটাও কেউ জানে না। লেটস গো টু নিউ সিটি বয়েজ। নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক নতুন শহরে চলে এসেছে। নতুন শহরে এসে সে সোহেলকে খুঁজতে থাকে। আদনান সাহেব কাঁদতে থাকেন। একটা পুলিশ পানি এনে দেয় আদনান সাহেবকে। উনি পানিটা খেয়ে বসা থেকে উঠে দাঁড়ান। পুলিশেরা আজকেও ওনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আদনান সাহেব আর দাঁড়ালো না। থানা থেকে বেরিয়ে উনি চলে এলেন। আবির একা কিছুক্ষণ বসেছিল। এরপর ক্লাস টাইম কিছুটা ছাড়িয়ে যেতেই সে ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাসের সামনে এসে দাঁড়ায় আবির। নুসু ম্যাম ইংলিশে লেকচার দিচ্ছে। হোয়াইট বোর্ডে বড় বড় করে লেখা, ডোন্ট ডিস্টার্ব মি। আবির লেখাটা পড়ে। তাই ম্যামের অনুমতি না নিয়েই আবির ক্লাসে প্রবেশ করে। তখনই ম্যাম জোরে ডাক দেয়, এই ছেলে, তুমি না কালকের ওই ছেলেটা? স্টপ। আবির না থেমেই হেঁটে যেতে থাকে। আবিরকে জোরে ডাক দিয়ে ওঠে ম্যাম। আবির এবার দাঁড়ায়। আবির সবার দিকে এবার তাকালো। নিধি, জয়, নেহা, জিসান, তমাল, মামুন সবাই একই ক্লাসে। ম্যাম আবিরের কাছে এসে বলে, কি সমস্যা তোমার? ক্লাসে অভদ্র মতো না বলে ঢুকলে কেন? ভাবছিলাম আপনি লেকচার দিচ্ছেন, এর জন্য আপনাকে বিরক্তি না করি। ফাজলামো করো আমার সাথে? স্টুপিড কোথাকার! মেরে তোমার বেয়াদবি বের করব। দেরি করে কেন আসলে? জানি না ম্যাম। বলো তো কালকে কি বিষয়ে লেকচার দিচ্ছিলাম? ও, তুমি আর কি বুঝবে, তুমি তো ইংরেজি জানো না। পড়াশোনা কে করতে বলেছে তোমাকে? আসছো আর যাচ্ছ। কি করতে আসছো? হ্যাঁ, আর স্টাইল দিয়েও তো মানুষ ক্লাসে আসে। তোমার তো দেখি কিছুই নেই, না পারো পড়াশোনা করতে আর না পারো। ম্যাম, কালকে আপনি বোঝাচ্ছিলেন মানুষ তত্ত্ব নিয়ে, মানুষের মাঝে কেন এত পরিবর্তন হয়। আপনি আরও বোঝাচ্ছিলেন মানুষের পরিবর্তনের মাঝে বিপরীত পাশের মানুষের মধ্যে অনেক বেশি প্রতিক্রিয়া পড়ে। সাইকোলজির দিক দিয়ে এটাকে বেশ জটিলভাবে বর্ণনা করে গেলেও লজিক দিয়ে এটাকে সহজ করা যায়। ধরুন আপনাকে খুব খারাপ সময় একজন ভালোবাসলো, তার ভালোবাসার সাহায্যে মানসিক দিয়ে সাপোর্ট সব কিছু দিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করলো। এরপর আপনি এগিয়ে গেলেন, কিন্তু তাকে ভুলে গেলেন। এটাই হলো পরিবর্তন। মানুষ যতই পরিবর্তন করে নিজেকে, সে ততই ভুলে যায় অতীতকে, তাকে কে সাহায্য করেছিল। চাহিদা বাড়ার সাথে সাথে মানুষতত্ত্বর জটিলতা বেড়ে যায়। যেমন একটা পাগল চলন্ত গাড়ির রাস্তায় ছেড়ে দিবেন, সে ওই জায়গাতেই আগে যাবে যে জায়গাতে গাড়ি চলছে না বা দেরি করে আসছে। সুতরাং পাগলও জানে নিজের ভালো, আর আমরা আমাদের ভালো রাখার পরিমাণ চাহিদার সাথে এমনভাবেই মিশাই যে বড়লোক বাপের ছেলে 3 তারা হোটেলে বার্থডে পার্টি দিয়ে আফসোস করে বলে, ইস যদি আরও টাকা থাকতো তাহলে 5 তারা হোটেলে পার্টি দিতে পারতাম। একজন সাধারণ ছোট্ট সরকারি কর্মকর্তা ঈদের শপিং করার জন্য টাকা জমিয়েছে, নিজের জন্য না, সন্তানের জন্য। ঈদ আসার আগেই সে টাকা দিয়ে শপিং করলেন, বাট তিনি আফসোস করে বললেন, ইস যদি আরও কিছু টাকা হতো তাহলে দামি পোশাক কিনতে পারতাম। মধ্যবিত্ত পরিবারের ছেলে চাকরির খোঁজ করে ম্যাচে আসার পথে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানির সুগন্ধ নাকে পেয়ে আফসোস করে বলে, ইস যদি বিরিয়ানি খেতে পারতাম, কিন্তু পকেটে দেখে
তার 100 টাকা। সে পাশের হোটেল থেকে 1 প্লেট ভাত আর ডাল নিয়ে খেয়ে পেট ঠান্ডা করে বাকি টাকা বাঁচিয়ে বাড়িতে চলে আসে। রাস্তার টোকায় একবেলা না খেয়ে পরের বেলা ভালো মতো খাবে বলে টাকা জমিয়ে দেখে মাত্র 20 টাকা আছে তার পকেটে। অথচ সে দেখে একজন বিরিয়ানি কেনার পর বিরিয়ানির প্যাকেট সামনে মাছি বসছে, বলে ডাস্টবিনে ফেলে দেয়। টোকায় সেই খাবার তুলে নিয়ে খেয়ে দিব্যি পেট ঠান্ডা করে রেল লাইনের উপর শুয়ে রাত পার করে। এটাই মানুষতত্ত্ব। যার আছে সে আফসোস করে, যার নেই সে অল্পতেই অল্প কিছু পেয়ে আনন্দ করে। 5 টাকার দান করতে গেলে আমাদের ভাবতে হয়, অথচ 50 টাকা দিয়ে 1 প্যাকেট ড্রাভি সিগারেট প্যাকেট কিনে সারা রাত বসে খেয়ে উড়িয়ে দিচ্ছে। আপনি আজকেও বোঝাচ্ছিলেন মানুষ কেন কষ্ট পায়। সাইকোলজি দিয়ে যদি ভাবা হয় তাহলে কি যুক্তি থাকবে? সহজ উত্তর, মানুষ যা চায় তা পায় না, আর পায় না বলে কান্না করে। আর চাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকে কষ্ট, আকাঙ্ক্ষা, আগ্রহ। এই জন্য কিছু জিনিস হারিয়ে গেলেও কাঁদে, আবার না পেলেও কাঁদে মানুষ। পুরো ক্লাসরুম একদম নিস্তব্ধ হয়ে যায়। নুসু ম্যাম হাঁ করে তাকিয়ে থাকে আবিরের দিকে। নেহাও অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ সবাই পিছন থেকে হাততালির শব্দ শুনতে পেল। ঘুরে তাকিয়ে দেখে জয় আর নিধি দাঁড়িয়ে আবিরের কথাগুলো শুনে হাততালি দিচ্ছে। নুসু ম্যামও তালি দিতে থাকে। আবির কোনো দিকে না তাকিয়ে গতকালের শেষ বেঞ্চিতে গিয়ে বসে। নুসু ম্যাম আবিরকে ডাক দিল। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নিল। নুসু ম্যাম বলল, তুমি না কাল বলেছিলে ইংরেজি বোঝো না, কিন্তু আজকে কত সুন্দর করে সবটা বুঝিয়ে দিলে। মনে হচ্ছে আমি তোমার থেকে শিখছি। সত্যি আমি এভাবে বোঝাতে পারতাম না। ম্যাম, পাগলকে বোঝাতে হলে পাগল হতে হয়, আর বাঙালিকে বোঝাতে হলে 2 লাইন বেশি বুঝতে হয়। আর তাদের সাথে ইংরেজি না, বরং বাংলাতে কথা বলুন। যারা পারে তারা তো এমনিতেই পারবে, আর যারা পারবে না তাদের বুঝতে সুবিধা হবে। ঠিক বলছো। তোমার পুরো নাম কি? আবির। বাসা কোথায়? কোথায় থাকো? কি করো? মা বাবা কি করে? ম্যাম, কিছু মনে করবেন না, এটাই আমার রুলস। আমি আমার বিষয়ে অজানা রাখতে ভালোবাসি, তাই সরি, বলতে পারবো না। বাহ, তোমার পার্সোনালিটি অনেক বেশি ভালো লেগেছে। গ্রেট। আমি কিন্তু সত্যিই ইংরেজি বুঝি না। আমাকে গতকাল নিয়ে পড়াটা বাংলায় বুঝিয়ে দিয়েছিল, তাই আজকে বলতে পারলাম। কথাটা শেষ করেই আবির বেঞ্চে বসে পড়ল। নেহা অবাক হয়ে পিছনে তাকালো। জিসান নেহার দিকে তাকালো। নেহা ভাবছে আবিরকে তো সে কখনো পড়া বোঝায়নি, আর বোঝাবে কেন? একজন চাকর হয়ে সে পড়াতে এগিয়ে যাবে, এটা কি মানা যায়? এদিকে জিসান ভাবছে নেহার সব কাজ করে দিচ্ছে আবির, এই জন্য নেহা আবিরের প্রতি একটু একটু ইমপ্রেস হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আর এইদিকে আবির ভাবছে পরীর বোন এতক্ষণ বাসায় পৌঁছে গেছে, ওই ছেলেটিনতে কে হতে পারে? পরীর সাথে এমন হচ্ছে কেন? বাচ্চা মেয়েটাকেও কিছু পুরুষ ছাড়ছে না, হৃদয়ও তার মধ্যে একজন। কেন সে এমন করছে? ক্লাস শেষ হয়, নিধি আবারও পাশে এসে বসে। আবির উঠে চলে যাবে, তখনই নিধি বলে, এই জিনিয়াস, বসো এখানে। হুম। তুমি সেম ক্লাসে পড়ো, বলনি কেন? এমনি। নিজের মাঝে রহস্য রাখতে ভালোবাসো নাকি? বাট জানো তো, প্রতিটা মানুষ কিন্তু রহস্যময় হয়ে থাকে। রহস্য জানার জন্য তার সাথে মিশতে হয়। আজ না হোক কালকে তো সে ঠিকই নিজের থেকে প্রকাশ করবে। শুধু তার সাথে থাকতে হবে, মিশতে হবে। বন্ধু হবে না। আমার বন্ধু হলে আমার থেকে তাড়াতাড়ি হারিয়ে যাবেন। রহস্যময় মানুষদের বন্ধু অনেক কম হয়। রহস্য জানা শেষ হয়ে গেলে আস্তে আস্তে কিছু বন্ধু আবার হারিয়ে যায়। যে মানুষ রহস্যময়দের কাছে যত তাড়াতাড়ি আসবে, সেই মানুষটার কাছে রহস্যময় ব্যক্তিটা দিন দিন বিরক্তিকর হয়ে যাবে। সরি। আবির কিছু না বলেই ক্লাস থেকে বের হয়। নিধি হাঁ হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জয় এসে নিধিকে বলে, কি রে, কি বুঝলি? বলছিলাম না সে এত সহজে কোনো মেয়েকে পাতে দেবে না। চুপচাপ থাকা মানুষগুলো
সহজ কাউকে পাত্তা দেয় না। আবিরকে তো আমি বন্ধু করবই। জয় কিচ্ছু বলল না। ওর একটা ফোন আসে, জয় ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে বলা কথাগুলো জয় চুপচাপ শুনল। তারপর বলল, আচ্ছা আমি দেখছি, আপনারা আপনাদের মতো থাকুন। কথাটা বলেই জয় ফোনটা কেটে দেয়। আবির গাছের নিচে এসে বসলো। আর ক্লাস করতে ওর ভালো লাগছে না। আবির একা একা বসে চারপাশ দেখছে। পিছন থেকে সে শুনতে পেল, তুই আমার নাম কেন বললি? আমি তোকে পড়া বুঝিয়েছিলাম। পিছনে আবির তাকিয়ে দেখে নেহা এসে দাঁড়িয়েছে। নেহাকে দেখে আবির চলে যাবে। নেহা বলল, উত্তর দে। সরি, এটা ভার্সিটি। এখানে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নেই। আর তাছাড়া আমি আপনার মতো কোনো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছুক নেই। নিজের মতো থাকুন আর আমার থেকে দূরে থাকুন। আবির কড়া একটা অ্যাটিটিউড দেখিয়ে হনহন করে চলে গেল। নেহা চোখ বড় বড় করে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই ছেলেকে তো আমি। নেহা ঠোঁটে কামড় দিয়ে কথাগুলো ভাবছে। সে মনে মনে ভাবছে, নেহাকে নাকি পাত্তা দিবে না এই ছেলে। সারা ভার্সিটির সবাই এই নেহার জন্য পাগল। আর এ কিনা আমার দিকে না তাকিয়েই কথা বলছে। ওকে তো আমি বুঝিয়েই ছাড়বো আমার সাথে এভাবে কথা না বলার ফলটা কি কতটা ভয়ঙ্কর হয়। আবির পরিদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঢাকা শহরে এমন একটা বাড়ি দেখবে আবির কখনো ভাবেইনি। ছোট্ট একতলা বাড়ি, বাড়ির চারিপাশে পাতার বেড়া করা। আবির কয়েকবার গেটের সামনে পায়চারি করলো। একবার ভাবলো সে বাড়িতে প্রবেশ করবে কিনা, আরেকবার ভাবলো না থাক, যাবে না। পরিনা বের হওয়া অবধি অপেক্ষা করি। পরিদের বাড়ির সামনে সে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় একটা বাইক এসে থামলো আবিরের সামনে। বাইকে 3 জন ছেলে। আবিরকে দেখে যে ছেলেটা চিল্লিয়ে বলল, কি মামা, এলাকায় নতুন নাকি? এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ঘটনা কি? মালের খোঁজে আসছেন নাকি? লাগলে বলুন, কয় রাতের জন্য লাগবে, আমি ঠিক করে দেব। শিবন তুই কো, আমি না অল্প টাকায় কত কাম করে দিছি। মামা, শাওন কিন্তু ভালো কম দামে মানে মিষ্টি এনে দিতে পারে। মামা, তবে মনে হয় না আজকে আর হবে। বাসায় যেয়ে বাথরুমে যেয়ে সাইরা ফেলান। কালকে রাতে মিষ্টিকে তুলে নিয়ে ইচ্ছে মতো ব্যবহার করছি। হসপিটাল থেকে বাসায় আনছে, তো এত তাড়াতাড়ি কেমনে আনলো? এত টাকা কই পাইছে? আবে বুঝিস না, মিষ্টিকে টাকার অভাব আছে নাকি? এক রাতের জন্য তো সে কত টাকা নেয় জানিস না? তাহলে এই ছেলেগুলোই পরীর বোনকে তুলে নিয়ে গিয়েছিল। আবির ছেলেগুলো থেকে তাকায়। পরী যেমন বলেছিল তেমনি বকাটে দেখতে। পরী বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে। শাওনের থেকে জোরে জোরে কথা বলতে থাকে। শালা কুত্তার বাচ্চারা, তোরা এখানে কেন আসছস? তোরা আমার আপাকে কি একটুও শান্তিতে থাকতে দিবি না? দূর হ এখান থেকে, না হলে পুলিশ ডাকবো আমি। এ শিপন, এ ফাইসন পিচ্ছি বলে কি? বাইক থেকে নাম। শাওন বাইক থেকে নামে। পরীর কাছে এসে পরীর নাক টেনে দেয়। তারপর হাত ধরে মুখের কাছে এনে জোরে একটা শ্বাস নিয়ে বলে, ইস, তোর আপার থেকে তুই কিন্তু জোশ। আর কি বলবি, পুলিশ শান্তি? তো আপার মতো খারেস্টার কিসের শান্তি রে? আর পুলিশ ডাকবি? যা থানায়, দেখি কোন পুলিশ আমাকে ধরে। হ্যাঁ যাবই তো, ভাই আছে দেখেছিস, উনি চাইবো আমার লগে। তোদের সবার নামে আমি কেস করবো। আহা ওই গান্ডু দেখতে তো ভাইয়া হয়। শিপন মালটাকে দেখতো একটু। আমি আব্বি ভাইয়াকে ফোন দিয়ে কথা বলে নিচ্ছি, ব্যাটাকে কোনো গাছে ঝুলিয়ে মারবো। এখান থেকে চলে যা, না হলে পুলিশ আইলা তোদেরকে বোঝাবে কি করতে পারি। আহালে বাবুতা, যাচ্ছি, দেখি তোমার পুলিশ কি করে। শাওন আবিরের সামনে এসে দাঁড়ায়। আবিরের চুলে হাত দিয়ে কয়েকবার নাড়িয়ে দেয়। এ শোন, ঠিকভাবে হাঁটতে পারিস তো? দেখে তো মনে হয় না পারিস। তোকে ফু দিলে উড়ে যাবি। চুপচাপ চলে যা, বেশি ক্যাচারে ঢুকবি তো মারা যাবি, বুঝছিস? শাওনেরা বাইক নিয়ে চলে যায়। আবির চলে যাওয়ার দিকে তাকে মুচকি হাসলো। পরীর হাত ধরে বলল, চল যাই। পরীর হাতটা আবির শক্ত করে ধরে।
পরি একবার ওর বাড়ির দিকে তাকায় আর একবার আবিরের দিকে তাকায়। পরি বলে, ভাইয়া থানায় যাওয়ানোর দরকার নেই, ওরা অনেক খারাপ, পরে আপাকে মাইরা ফেলবে। আচ্ছা মারুক। আপনার কি ভয় লাগে না? ভয় পায়? ধূর্ত শিয়াল, রাজা তো কেবল গর্জন করে। কি কইলেন? চল থানায় যাই। আবির একটা রিক্সা করে থানায় আসলো, সাথে পরিও আছে। আবির পরীকে নিয়ে থানায় প্রবেশ করে। থানার পুলিশদের আড্ডা জমেছে। আবিরের চোখে চশমা, শার্ট ঢিলে ঢালা, পায়ে ফিতে জুতো। পরীর হাত ধরে ওসি সাহেবের ঘরে প্রবেশ করল। উনি চেয়ারে বসে পান চিবাচ্ছেন। আবির আর পরীকে দেখে বলল, কি চাই? জি, আমরা কেস করতে এসেছি। বসুন। কেস করতে টাকা লাগে, এনেছেন? জি। থানার ওসির নাম বিষ্ণুদেব। তিনি পান চিবোতে চিবোতে আবিরদের দেখছে আর করছে। বিষ্ণু সাহেব পানের পিক ফেলে আবিরের দিকে তাকালো। আবিরকে বলল, বলুন কি সমাচার? পরি বল। চেয়ারম্যান লতিফের ছেলে শাওন, শিল্পীপতি আব্বাসের ছেলে শিপন আর মেম্বারের ছেলে ফয়সাল আমার আপাকে জোর কইরা তুলে নিয়ে গেছিল। সারা রাত তাদের কাছে আমার আপাকে রাইখা দিয়েছিল। ওরা আমার আপার লগে অনেক বাজে কিছু করেছে স্যার। আমি আমারও 3 জনের নামে কেস করতে আসছি। বিষ্ণু সাহেব হাসতে থাকে। আবির আর পরি ওনার হাসির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পরি কোনো হাসির কথা বলছে, যেটা দেখে ওসি সাহেব হাসছে। তিনি পান চিবোনো রেখে দিয়ে বলল, ভাইজান, পিচিটারে বাসায় নিয়ে যান, মনে হয় কিছু খায়নি, এই জন্যই ভুল বকছে। জানেন ওরা কারা, কাদের নামে কেস করতে আইছেন জানেন কিছু? জানেন না তো? তাহলে বাসায় নিয়ে যান, খামোকা ঝামেলায় জড়িয়েন না। আপনি কেস নিন, তদন্ত করার দায়িত্ব আপনার। আরে ভাই, কেস নেব কি করে? শেষে কি আমার প্রাণটা হারাইতে বলছেন? জানেন ওদের কত পাওয়ার? এইটা নতুন কিছু না। এর আগে যারা থানায় ওদের নামে কমপ্লেন করতে এসেছে, পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। দেখুন, আপনি কেস নেবেন কি না বলেন। না। কেন? কারণ পরীর বোনকে আমি চিনি। মিষ্টি না ওর নাম? মাইয়াটা তো ভালো না, রাত বেরাতে বাইরে থাকে। কতবার তারে হোটেলে ধরেছি, সুযোগে আমিও একটু চান্স নিয়েছি, বোঝেন নাই? আবির ডান হাত মুষ্টিবদ্ধ করে টেবিলের উপরে একটা কিল দিল। রাগে ওর চারপাশ যেন কেমন যেন একটা জ্বলন্ত আগুনের মতো হচ্ছে। নীরব নিস্তব্ধ আর চোখের পলক না ফেলে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল আবির। নিজেকে একদম শান্ত করে নম্র গলায় বলল, মিষ্টি কেমন সেটা নিয়ে কেস করতে আসিনি। সে যেমনই হোক না কেন, জোরপূর্বক যার সাথে যেটা করা হয় সেটা অন্যায়। মিয়া চুপ থাকেন তো। ওর মেডিকেল টেস্ট করিয়ে তো কোনো লাভ নেই। কার কার লাগে কি করেছে। এখন কেউ এই কামে আসলে তো আর নিজের ইচ্ছায় আসে না, সব তো জোর কইরাই হয় নাকি? কারে রেখে কারে ধরুম? আপনি এত উতলা হচ্ছেন কেন? কিটাকে ফ্রিজে শুয়েছে নাকি? আপনার লগে? আবির মাথাটা নিচু করে নিল, মাথাটা একটু কাত করে বিষ্ণুর দিকে তাকালো। ভায়োলেন্স হওয়ার সময় এমন হয়ে যায় আবির, নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তখনই পরি বলে, ভাইজান চলেন, এই পুলিশ আমার আব্বারে বাজে কথা কইছে, পুলিশ ভালো না। মামুনি, ভাইজানকে বাসায় নিয়ে যাও। ভালোভাবে বলছি, আপনি কেস নেবেন কি না? না, নেব না। যান, ফোড়েন, সময় নষ্ট না করে। ওকে। পরীকে নিয়ে আবির বাইরে বেরিয়ে আসলো। আবির নেহাত দেওয়া ফোনটা বের করে কাকে যেন একটা ফোন করলো। এরপর পরীর হাত ধরে রিকশায় করে তার বাড়িতে দিয়ে আসছে। পরি, তোর আপাকে কখন বাসায় আনা হয়েছিল? তোমার সাথে দেখা হওয়ার পর বাড়িতে আসতেই দেখি কয়েকজন ডাক্তার গাড়ি কইরা আপাকে রাইখা যাইছে।
ও আবির আর পরি নেহাদের বাড়িতে প্রবেশ করলো। আদনান সাহেব সোফায় বসে নিলয়ের গল্প বলছে। দুজন সাংবাদিকও আছে। আবির শুনতে পায় নিলয় একাই দিনাজপুরে আসে। ট্যাক্সি করে আসছিল, হঠাৎ ট্যাক্সিগুলো জ্যামে আটকা পড়ে যায়। নিলয় একা বসে আছে ট্যাক্সিতে। নিলয় দেখতে পায় একটা ছেলে দৌড়ে পালিয়ে ওদের গাড়ির দিকে আসছে আর বলছে, ওই দিকে কেউ যেও না। জলিল সাহেবের মেয়ে গাড়ি আটকে গুন্ডা দিয়ে সবাইকে পিটিয়ে পাট করছে। আরও কয়েকটা ছেলে দৌড়াতে থাকে। নিলয় গাড়ি থেকে নামতে যাবে, তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই আমাকে বাঁচান। জলিলের লোকেরা যাকে সামনে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। ওদের পার্টি থামতে বলেছিল, আমাকে মারতে আসছে, প্লিজ বাঁচান। সেই সময় কয়েকটা ছেলে এসে ওই ছেলেটাকে তুলে নিয়ে যায়। নিলয় গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলে, সবচাইতে সুন্দর দেখতে মেয়েটি হলো জলিলের মেয়ে, নাম নীলা। নিলয় গিয়ে নীলার সামনে দাঁড়ায়। মিউজিক চলছে। নীলা ঘুরে দেখে নিলয় মুখ উপর দিকে করে মুখে ড্রিঙ্কসের বোতলের ছিপি খুলে মুখে ধরে খাচ্ছে। পুরো বোতলের অর্ধেক খেয়ে সে নীলার দিকে তাকায়। নীলা প্রশ্ন করে, আব্বে কে তুই? অ্যাঞ্জেল, দ্য ডেড অ্যাঞ্জেল। মানে? কংগ্রেচুলেশন। কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি তাই। আর ইউ ম্যাড? নো, আপন মাত নেই হে, আপন রক স্টার হে। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এই প্রথম खूबसूरत लड़की আপন देख रहा है। तुम देखने में बहुत अच्छा हो। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। নীলার কথা বলা শেষ হতেই দৌড়ে কয়েকটা ছেলে নিলয়ের দিকে আসছে। নিলয় পিছনের দিকে না ঘুরে নীলার দিকে তাকিয়ে বলে, 1 মিনিট। নিলয় বোতলে থাকা পুরো ড্রিঙ্কটা একেবারে গলায় ঢেলে ফেলে। ড্রিঙ্কস শেষ করে নীলার দিকে তাকিয়ে পিছনে থাকা ছেলেগুলোকে বলে, 1 মিনিট তো শেষ, দাঁড়িয়ে কেন তোরা? হিরো ফাইট করবে আর হিরোইন দেখবে, হিরোর প্রেমে পড়বে। সো লেটস গো। নিলয় ছেলেগুলোকে পেটাতে থাকে। সবাই ভয়াত্মক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। সবগুলোকে পেটানোর পর নীলার সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দেখে নীলা বলে, তুই আমার বাবাকে চিনিস না, আমার লোকেদের পেটিয়েছিস, তোর লাশ পড়ে থাকবে রাস্তার পাশে, সময় থাকতে পালা। আমি পালাই না, আমাকে দেখে সবাই পালায়। চলো বিয়ে করি সামনে থেকে। ওকে, আমার হাতে অনেক সময়, পরে না হয় দেখা করে বিয়ের পিড়িতে বসবো। আদনান সাহেব ঝিমোতে শুরু করেছেন। সবাই বুঝে গিয়েছে আদনান সাহেব আর কিচ্ছুটি বলবেন না। আবির আদনান সাহেবের কথাগুলো শুনে মুচকি হাসল। সবাই এক এক করে চলে গেল। আবির নিজের ঘরে যাবে, তখনই নেহা আবিরকে ডাক দেয়, আবির এদিকে আয়। আবির নেহার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। নেহা অবাক হয়ে তাকিয়েছে আবিরের দিকে, কারণ নেহা এতদিন অবধি যতগুলো ছেলেকে দেখেছে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থেকেছে, কিন্তু আবিরকে সে কখনোই দেখেনি নিজের দিকে তাকাতে। নেহা বলল, কোথায় ছিলি? পরি কেন সকালে আসেনি সেটা জানতে গিয়েছিলাম। ওদের বাড়িতে গিয়েছিলি? হুম। ওর আপার সাথে দেখা হয়েছিল? না। ওর আপার থেকে দূরে থাকবি। না। না মানে? আমার ইচ্ছা। আমার দিকে তাকা। না। কেন? কাজ আছে। আবির আর কিচ্ছুই বলল না। সে নেহার কাছ থেকে চলে এলো। নেহা সহ মিথিলাও অনেকটা অবাক হয়ে চেয়ে আছে। তবে মিথিলার অবাক হয়ে থাকার বিষয়টা আলাদা। নেহা এই প্রথম আবিরের সাথে ঝাড়ি না দিয়ে কথা বলছে। মিথিলা নেহাকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই আবিরের সাথে এমন করে কথা বলছিস কেন? রাগ হচ্ছে রে। কিসের রাগ? দেখলি না, সে আমার দিকে তাকাচ্ছে না। তুই বল, আমি কি দেখতে খারাপ? না তো। না হলে ও কেন আমার দিকে তাকায় না? আরে কাজের লোক তো, তাই। কিন্তু ভার্সিটিতেও তো তাকায় না। তাহলে কি ভাবছিস? এমন কিছু করব যেন আমার দিকে তাকাতে বাধ্য হয়। কি করবি? প্রেম করবি নাকি?
মজা করলাম। গুড আইডিয়া। এটাই করব। নেহা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? কাজের ছেলের সাথে প্রেম? এটা মানা যাবে না। আরে কেউ জানবে না, আর এটা আমাদের প্ল্যান, সেটা তো আমরাই জানবো নাকি? ওকে বস, তাহলে চল কাজ শুরু করি। নেহা মনে মনে বলে, আবিরের সাথে প্রেম করে ওকে বোঝাবো আমি কি জিনিস। আমাকে পাত্তা দিচ্ছে না, ওকে তো শেখাবো কষ্ট কাকে বলে। রাত হয়ে গেছে, রাতের খাবার শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। আবির একটা কড়া করে চা বানায়, আদনান সাহেবের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা খোলাই ছিল। আবির দরজাতে কয়েকটা টোকা দেয়। আদনান সাহেব সিগারেট খাচ্ছিলেন জানলার কাছে দাঁড়িয়ে। ঘুরে তাকিয়ে দেখে আবির এসেছে হাতে চা নিয়ে। আদনান সাহেবের মনটা যেন তখনই চা চা করছিল। আবিরকে দেখে বলে, তুমি ভিতরে আসো। জি স্যার, ভাবলাম আপনার চায়ের প্রয়োজন, তাই নিয়ে আসলাম। আচ্ছা, চলে যাচ্ছি। রেখে দাও চা। আদনান সাহেব আবারও ঘুরে জানালার কাছে এসে দাঁড়ায়। আবির প্রায় 1 মিনিট পরে বলে, নীলের কথা ভাবছেন তাই না? আদনান সাহেব চমকে ওঠে, আবিরের দিকে তাকায়। আবির চলে আসতে যাবে, আদনান সাহেব বলে, শোনো। জি। তুমি নিলয়ের ব্যাপারে জানো? না। তাহলে? আপনার থেকেই শুনেছি, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, যাও। নীলের কথা ভাবার কিছুই নেই, সে তার মতো করে নিজেকে বাঁচাতে পারে। আপনি ওর কথা ভেবে অসুস্থ হয়ে যাবেন। নীলই নীলাকে ভালোবেসে হারিয়েছিল, এরপর ওর আর হারানোর কিছুই নেই। কিন্তু আপনি কষ্ট পাবেন আপনার কেউ হারালে। আবির আর কিছুই বলল না, সে রুম থেকে তাড়াতাড়ি চলে গেল। আদনান সাহেব স্তব্ধ হয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছেন আর মনে মনে বলছেন, এটা কি হলো? নীলা তো মারা গিয়েছিল, সে কেবল একাই জানে। কারণ সব কিছু তো আমি আমার বইতে লিখেছিলাম। তাহলে আবির কিভাবে জানে? কিছু তো একটা আছে, বাট জানতে পারছি না। আদনান সাহেব আর কিছুই ভাবে না। আবির রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসবে, ঠিক সেই সময় শুনতে পেল, হৃদয় ভাই, তুই এমন করতেছিস কেন? আমার রুমে কেন এসেছিস? প্লিজ চলে যা, আমি তোর কাজিন হই। এমন কেন করছিস? কি খেয়েছিস? শব্দটা মিথিলার ঘর থেকে আসছে। হৃদয় বলে, আমার এখন নেশা চেপেছে, জানি না কি করছি, কিন্তু আমার এখন তোকে চাই। মিথিলা ঠাস করে একটা চড় দেয় হৃদয়ের গালে আর বলতে থাকে, তোর কি কোনো লজ্জা নেই? আমি তোর বোন, আর তুই কি না? বের হ আমার ঘর থেকে। এরপর যদি আমার সামনে আসিস তোকে মেরে ফেলবো। হৃদয় আরো রেগে যায়। সে মিথিলার গা থেকে অন্যটা টেনে দূরে ছুঁড়ে মারে। মিথিলা বলে, আমি কিন্তু জোরে চিৎকার করে শব্দ হয়। হৃদয় মিথিলার মুখ চেপে ধরে হাত দিয়ে। আবির এগিয়ে যায় রুমের দিকে। দরজার কাছে এসে দেখে মিথিলার ওড়নাটা পড়ে আছে। সে ওড়নাটা উঠাতে যাবে, তখনই দেখে হৃদয়ের ড্রিঙ্কসের বোতল দরজার সামনে ফেলানো। আবির ওড়নাটা মুখে পেঁচিয়ে নিল। বোতলটা হাতে নিয়েই সে মিথিলার ঘরে প্রবেশ করল। মিথিলাকে হৃদয় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। মিথিলা আংশিক চিৎকার করে ওঠে। আবির আর দেরি করে না, কাঁচের বোতল দিয়ে হৃদয়ের মাথায় জোরে একটা বাড়ি দেয়। হৃদয় রক্তারক্তি মাথা নিয়ে বিছানা থেকে নিচে পড়ে যায়। মিথিলার চিৎকার অন্য সবাই শুনতে না পেলেও নেহা ঠিকই শুনতে পেয়েছে, কারণ সে রুম থেকে বেরিয়ে পানি খেতে যাচ্ছিল। আর উঠেই সে মিথিলার ছোট্ট চিৎকার শুনতে পেল। নেহা রুমে এসে লাইট অন করে। সে 3 জনকে দেখতে পায়। হৃদয় মাথায় হাত দিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে। আবিরের হাতে বোতল ভাঙার অংশ, আর আবিরের গলায় মিথিলার ওড়না পেঁচানো। মিথিলার জামার কিছুটা অংশ ছেঁড়া। মিথিলা দৌড়ে এসে নেহাকে জড়িয়ে ধরে। নেহা মিথিলাকে প্রশ্ন করে, কি হয়েছে মিতি? আমি শুয়েছিলাম। ও কে? বল বল কে আমাকে? ও আমার ঘরে এসে আমার ওড়না নিয়ে। আবির, শালা হারামি একটা। ভেবেছিলাম সে অনেক ভালো, বুঝতে পারছি এবার ওর কাছে তোর ওড়না। হৃদয় ভাই এসে আবিরকে বাধা দেওয়ায় আবির হৃদয়কে মারে। খুনি একটা, ওকে তো আমি।
নেহা মিথিলাকে সরিয়ে দিয়ে আবিরের কাছে এসে কোনো কিছু না বলেই আবিরের গালে একটা চর বসিয়ে দেয়। আবির চরটা খেয়ে মাথা একটু কাত করে নিচের দিকে তাকিয়ে রইল। নেহা আবিরকে চর দিয়ে বলে, শালা কুত্তা, তোকে সত্যি এই কয়দিনে মনে হয়েছিল অনেক ভালো, কিন্তু তুই যে এতটা শয়তান আজকে না দেখলে বুঝতেই পারতাম না। নিলয় না এই শহরে ভয়ঙ্কর মানুষ, আর তার থেকেও তুই হলি মিচকে ভয়ঙ্কর। এতটা চরিত্রহীন আর এতটা ছ্যাঁচড়া ছেলে আমি জীবনেও দেখিনি। নেহা শোন। কি শুনবো তোর কথা? বুঝতে পারছি তোর মান সম্মানের ব্যাপার, কিন্তু এই ছেলেকে আজ শাস্তি না দিলে যে পার পেয়ে যাবে। হৃদয়ে জানি হৃদয় ভাই না থাকলে আজকে তোর যে কী অবস্থা হতো। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চর মারি শয়তানটাকে। চর মারবো? আচ্ছা দাঁড়া। মিথিলা এগিয়ে আসে। এদিকে নেহার চিৎকার শুনে বাড়ির সবাই এসে হাজির। সবাই এতক্ষণ ধরে নেহার কথাগুলো শুনছিল। মিথিলা আবিরের সামনে এসে কাঁদতে কাঁদতে আবিরের মুখের দিকে তাকায়। সবাই মিথিলার দিকে চেয়ে আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ মিথিলা সবাইকে অবাক করে দিয়ে আবিরকে জড়িয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি আজকে না থাকতে তাহলে আমার। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মিথিলা। আবির কাচের বোতলটা ফেলে দেয়। অর্ণাটা মিথিলার গায়ে পেঁচিয়ে দিল। সবাই বোবার মতো ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নেহা বলল, তুই এটা কি করছিস যে তোকে একা রুমে পেয়ে? ছি। মিথিলা কিছুই শোনে না। সে হৃদয়ের সামনে যায়। হৃদয়ের জামার কলার ধরে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। সবাই প্রশ্ন করে, কি হয়েছে? মিথিলা কাঁদতে কাঁদতে বলে, আবির আসেনি, এসেছিল হৃদয়। সে রাতে ড্রিঙ্কস করে আমার রুমে এসে আমার সাথে অসভ্যতামি করে। আবির না আসলে সে এতক্ষণে আমার সাথে। মিথিলা কাঁদছে। আবির আর সেখানে দাঁড়ালো না। কাউকে কিছু না বলেই মিথিলার ঘর থেকে আবির বেরিয়ে আসে। ওইদিকে নেহা ও হৃদয়ের এমন কাজ দেখে অনেক অবাক হয়। নেহাও আর সহ্য হয় না। হৃদয়কে গিয়ে চর দিয়ে বলে, ছি ভাই, তুই এরকম জঘন্য হয়ে গেছিস। তোর না আমরা চাচাতো বোন, বড় আব্বু, তোমার ছেলে এমন চরিত্রের? লজ্জা করছে ওর সামনে আসতে, সাথে ভয়ও করছে। ফু ছেটাতে ইচ্ছা করছে ওর উপর। তুই বাড়ি থেকে বের হ হৃদয়। হৃদয়ে, তোমার মানসিক সমস্যা আছে। শুধু আমাদের ছেলে বলে তোকে কিছু বললাম না। আজকের পর আর এই বাড়িতে আসবি না তুই। কি হলো, বেরিয়ে যা। তোকে আমাদের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। হৃদয়ও কিছু বলে না। সে নেহা আর মিথিলার দিকে তাকিয়ে হনহন করে চলে যায়। আবির বাড়ির প্রবেশ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। হৃদয় যখন চলে যাচ্ছে আবির পিছন থেকে ডাক দেয়, মিস্টার পুশিক্যাট। হৃদয় দাঁড়িয়ে পড়ে, ঘুরে আবিরের দিকে তাকায়। আবির মুস্কি হাসছে। হৃদয় বলে, সময়টা মনে রাখ, এরপর তোকে বোঝাবো পুশিক্যাটকে। নিজেকে বাঁচানোর চেষ্টা কর। শোন। আবির হৃদয়ের কানের কাছে মুখ নিয়ে যায়। আস্তে করে বলে, কুত্তা চিনিস? কুকুরের পাশ দিয়ে গেলে দেখবি অকারণে ঘেউ ঘেউ করে। তোর মতো কুকুর কেবল 2 হাত ডিস্টেন্স রেখেই ঘেউ ঘেউ করবে, কিন্তু কামড় দেওয়ার সাহস পাবে না। হৃদয় আবিরের কলার ধরে আবিরকে গালি দিয়ে বলে, কে কুকুর আর কে মানুষ সেটা সময় হলেই টের পাবি। আবির মুচকি হাসে। হাহা, আজকে খুব দ্রুতভাবে বলছি, আবিরের জামার কলার ধরা আর আবিরের মাকে নিয়ে গালি দেওয়া কখনো করবি না। এরপর জামার কলার ধরার জন্য হাত আর গালি দেওয়ার জন্য মুখটা থাকবে না। হৃদয় আর কিছুই বলল না। সে জোরে হেঁটে চলে গেল বাড়ির বাহিরে। হৃদয় বাড়ির বাহিরে এসে জিশানকে ফোন দেয়। জিশানকে সে নিতে আসতে বলে। একটু পরেই জিশানের সাথে হৃদয় চলে যায়। আর যাওয়ার পথে হৃদয় জিশানকে আবিরকে মারার কথা কেবল বলতে থাকে। আবির বড় কদম গাছটার গোল চত্বরে বসে আছে। হঠাৎ অনুভব করে কে যেন ওর ওপাশে দাঁড়িয়ে আছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই পিছন থাকা মেয়েটা বলে, আবির বসো প্লিজ। আবির অবাক হয়, কারণ পিছনে থাকা মেয়েটা হলো নেহা।
আর সে তুই থেকে তুমি বলছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টেড। আবির স্থির হয়ে দাঁড়ায়। নেহা বসার জায়গাতে বসে আবিরকে আবার ডাক দেয়। আবির প্লিজ বসো এখানে। জি। আবির ভদ্র ছেলেদের মতো নেহার পাশে গিয়ে বসে পড়ল। হাত দুটো বুকের সাথে বেঁধে নিয়ে অন্যদিকে ঘুরে বসল। নেহা আবিরের এমন অবস্থা দেখে হেসে ফেলল। আবির তখনও নেহার দিকে তাকাচ্ছে না। নেহা প্রশ্ন করল, তুমি এভাবে কেন বসছো? দুটো কারণ। কি কি বলো আমাকে। প্রথম কারণ, আমার মতো গরিব কাজের লোকের এতটা কাছে বসছেন। আমার গায়ে ঘামের ভেজা দুর্গন্ধ আপনার নাকে যেন না যায়। আরেকটা হলো, আজকে হঠাৎ করে তুমি করে বলছেন, সেই জন্য লজ্জা পাচ্ছি। আবিরের এমন বোকাশোকা উত্তর পেয়ে নেহা ঠিক কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। তবে নেহা শব্দ করে হাসছে। রাত 1টা বেজে গেছে। আকাশে বিশাল চাঁদ। দুইজন মানুষ এত রাতে বাহিরে বসে আছে বাড়ির সবাই জানে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। কারণ আবির এখন বাড়িতে হিরো হয়ে গেছে। আর নেহার প্রতিও সবার ভালোবাসা ও বিশ্বাস আছে। তাই দুজনে এইভাবে বাহিরে বসে গল্প করছে, সেটাই কারোর মাথা ব্যথা নেই। কিন্তু একজন মানুষ অন্য কিছু ভাবছে, আর তিনি হলেন আদনান সাহেব। তিনি বিছানায় গা এলিয়ে দিয়ে আবিরের কথাগুলো ভাবছে। কেন জানি না, তিনি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছেন না। ঠিক কোথায় যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে ওনার। তুমি এত ইনোসেন্ট কেন? আর কেউ কিছু বললে চুপচাপ কেন শোনো? তোমার সাথে ভার্সিটিতে অনেকেই অনেক কিছু করে, কিন্তু তুমি সবটা কেন সহ্য করো? চাঁদের আলো নেহার মুখের উপরে এসে পড়েছে। সহমিতার এক বিশাল বিচ্ছেদিত প্রতিহীন সৌন্দর্যের আবানতা যেন নেহার সুন্দর মুখটাকে আরও বেশি বিকশিত করছে, সৌন্দর্যের মৌচাক হিসেবে। অথচ পাশে বসে থাকা একচ্ছ ভাববিলাসী অহিংসুকার হিংস্রতার বিশাল মাঝে থাকা নীরব ছেলেটি সেই সৌন্দর্যের ক্রোড় উপভোগ করছে না। দুজনেই নীরবতা পালন করছে। তবে আবির ভাবছে মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হলে কেন সে এভাবে এসে আমার পাশে বসে কথা বলছে। নেহা আবিরের পাশে বসে ভাবছে ছেলেটা অনেক রহস্যময়। যত বেশি তাকে চেনার চেষ্টা করছি তত বেশি যেন সে অপরিচিত হয়ে যাচ্ছে। বাট ইন্টারেস্টিং। প্রতিটা মানুষই রহস্য পছন্দ করে, বিশেষ করে প্রেমে পড়ার ক্ষেত্রে। প্রেমে পড়ার জন্য রহস্য রেখে গিয়ে সেই প্রেমটাকে তৈরি করা হয় অনেক সময় নিয়ে। আর ভালোবাসার সম্পর্কটা যদি সময় নিয়ে হয়, সেই সম্পর্কটা নষ্ট হতে পারে না। দুজন মানুষই নীরব ছিল। নীরবতা ভেঙে নেহা আবিরকে প্রশ্নটা করে। আবির কিছুই বলছে না। নেহা আবার প্রশ্ন করে, কি হলো বলো, তুমি কেন প্রতিবাদ করো না? প্রতিবাদ করলেই তো আরও মার খাবো, তাই না? আর তাছাড়া আমি প্রতিবাদ করলে ওরা সহ্য করতে পারবে না। মানে? কিছু না, আচ্ছা আসি। আবির মনে মনে হাসছে। মাইন্ড গেমের শহরে মাইন্ড গেম খেলার রাস্তাটা মোটেও সোজা নয়, বক্ররেখার মতো প্যাঁচানো। কিন্তু যে রিয়েল মাইন্ড গেমার, সে ঠিকই তার রাস্তা বানিয়ে নিয়ে সোজা পথে এগিয়ে যাবে। আবির বসা থেকে উঠে যাবে। নেহা বলল, শোনো। সরি অ্যান্ড থ্যাঙ্কস। আমি ইংরেজি বুঝি না। চড় মারার জন্য দুঃখিত, আর মিথিলাকে শয়তানটার থেকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ও, তুমি কিন্তু আমার দিকে তাকিয়ে কথা বলোনি। কিছু সৌন্দর্যের মাধুর্যতা কাছ থেকে না দেখাই ভালো। হয় এতে চোখ নষ্ট হয়ে যাবে, আর না হয় সৌন্দর্যে মোহর পড়ে যাবে। সেই সৌন্দর্যের প্রেমে পড়ে সৌন্দর্যটাকে কাছে পেতে ইচ্ছে করবে। মানে? আবির নেহার প্রশ্নের উত্তর দিল না। আবির তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসে। নেহা আবিরের এমন রহস্যময় কথা শুনে ভাবছে, আচ্ছা সে কাছ থেকে আমাকে দেখবে না,
তবে কি সে আমাকে দূর থেকে দেখে? সত্যি সে আমাকে দূর থেকে দেখে? এত কেন আনন্দ লাগছে? সে না আমার বাড়ির আমারই কাজের লোক? আচ্ছা, ওকে কেন কাজের লোক বলে মনে হচ্ছে না? দূর, কী সব ভাবছি আমি আবিরকে নিয়ে। যাই বাবা, ঘরে যাই। নেহা ভাবতে ভাবতে বাড়ির মধ্যে প্রবেশ করল। আবির নিজের ঘরে গিয়ে খাটের নিচ থেকে ওর ব্যাগটা বের করে। ব্যাগের চেন খুলে ওর প্রিয় জিনিসটার উপরে হাত বুলিয়ে মুচকি একটা হাসি দিল। আবির আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই হাসছে। এমনটা করে মেয়েরা, তারা নিজেরা বেশি সাজুগুজু করে আয়নার সামনে গিয়ে একাই একা হাসে। মনে মনে বলে, ইস আমি কত সুন্দর। কিন্তু আবির সাজুগুজু না করেই একাই হাসছে, একাই কথা বলছে। টাইম রাইট অ্যান্ড আবির ওয়েট ফর নান। নিলয় নীরার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। সোহেলের বাবা রিফত সোহেলকে ফোন দেয়। কয় তোর রকস্টার? আমার তাকে সুবিধার মনে হচ্ছে না। বাবা তুমি চিন্তা করো না, সে চলে আসবে। ঠিকানা জানে তো? নিলয়কে তুমি চেনো না, সে পাক্কা শিকারী। সে তার শিকার নিচেই খুঁজে নেবে। রিফত ফোনটা কেটে দেয়। সোহেল পায়চারি করছে নিলয়ের জন্য। ওদিকে জলিলের লোকেদের নিলয় পিটিয়েছে বলে পুরো শহর এখন নিলয়কে খুঁজছে। জলিল হলো এই শহরের মাথা। সে যা বলবে সেটাই হবে এখানে। এই জন্য কেউ কিচ্ছু করতে পারে না জলিলের বিরুদ্ধে। নিলয় সোহেলের কাছে আসে। সোহেলের সাথে আরও কয়েকজন লোক ছিল, আর সে হলো রিফতের ভাই রোহান। রোহান একজনকে মেরে মাটিতে ফেলে রেখেছে। নিলয় টলতে টলতে সোহেলের সামনে এসে দাঁড়ায়। রোহান নিলয়ের এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলে, মালটা কে রে? মাল খেয়ে পুরো টাল হয়ে যাচ্ছে। ওটাই নিলয়। কি? হা হা, তুই কাকে আনলি বাপ? এটা নিলয়? মানে যার নাম শুনেছি, এটাই কি সে নিলয়? চাচা তুমি চেনো না নিলয়কে। সে যেভাবেই থাকুক না কেন, সে ঠিকই গর্জন করে উঠবে। নিলয় পকেট থেকে সিগারেট বের করে। রোহানের কাছে এসে বুক পকেট থেকে লাইটার বের করে কয়েকটা টান দিয়ে বলল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? পারবি করতে? কাজটা কি? একজনকে সোজা উপরে পাঠাতে হবে। সে সাধারণ কেউ না, কোনো মামুলি আদমি না। কে সে? আদনান সাহেব সকালে উঠে কনফারেন্স রুমে চলে আসেন। সেখানে এসে তিনি নিলয়কে নিয়ে কথা বলতে শুরু করেন। নিলয়ের ব্যাপারে আদনান সাহেব আজকে নিজে থেকেই বলা শুরু করলেন। একটু বিরতি নিয়ে তিনি আবারও বলতে শুরু করলেন। পার্টি অফিসে সেদিন বিশাল একটা ফাংশন শুরু হয়। হার্ট মানি কোম্পানির দুজন লোক সেখানে গেস্ট হয়ে আসে। একজন রিফত আর একজন রাকিব, দুজনেই এসেছিল। সাথে এসেছিল এমএলএ নানান পদের লোক। রোহান নিলয়কে প্ল্যান হিসেবে বলে, কিন্তু নিলয় বলে, কাজ আপনার, প্ল্যান আমার। তুই যত সহজ ভাবছিস তত সহজ না। হাই সিকিউরিটি থাকবে। সে কোনো সাধারণ মানুষ না, পুরো দুনিয়া যেন তার হাতে। হা হা, মেরা তো দুনিয়া চাইয়ে। মানে? কাজ হয়ে যাবে। নিলয় আর কিছুই বলে না। সে ওর মতো নিজের রুমে চলে যায়। এরপর আদনান সাহেব কিছুই বলে না। মাঝে মাঝে ওনার কি হয় কেউ জানে না। নিজে থেকেই অনেক কিছু বলে, আবার মাঝপথে এসে থেমে যায়। এরপর কিছু না বলেই তিনি চলে যান। আজকেও সেটাই করলেন। কাউকে কিছু না বলেই আবারও চলে গেলেন। আবির সকালে উঠে সবার জন্য খাবার দেয়। নেহা আর মিথিলা ভার্সিটি চলে গেল। আবির আজকের উঠে পরীকে খুঁজে পায়নি। ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আবির। এমন সময় পরী দৌড়ে আসলো। ভাইয়া, আমার আপারে ওরা আজকেও তুলা নিয়ে যাইতেছে। আমার আপারে বাঁচান। শাওনেরা আসছে? হ্যাঁ। আচ্ছা চল। আবির পরীকে সাথে নিয়ে পরীর বাড়ির দিকে যেতে থাকে। শাওনেরা অনেক বেড়েছে, কেন এমন করছে? দুর্বলদের উপরে আঘাত না করে শক্তিধরদের সাথে ঝামেলা করো। কিন্তু না,
প্রতিটা মানুষই দুর্বলদের উপরে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে। আবির পরীকে সাথে নিয়ে ওদের বাড়ি আসে। শাওন, শিপন আর ফাইসাল তিনজনে পরীদের বাড়ির মধ্যে যায়। আশেপাশের কোনো মানুষই এগিয়ে আসছে না। আবির গিয়ে দেখে মিষ্টিকে ওরা মুখ বেঁধে নিয়ে যাচ্ছে। আবির ওদের সামনে এসে দাঁড়ায়। পরী দৌড়ে ওর আপুকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজকেও তুই এসেছিস? মিষ্টিকে ছেড়ে দে। আবে, আমাকে তুই করে বলছিস? এসে বোন, আগে মালটাকে সরাই, পরে মিষ্টিকে তুলছি। ওকে কেন নিয়ে যাচ্ছিস? দেখ ভাই, তুই যা এখান থেকে, তোর সাথে আমাদের কোনো ঝামেলা নেই, তাই আমি ভালোভাবে বলছি তোকে চলে যা। আমাদের সাথে মিষ্টির কন্ট্যাক্ট হয়েছিল 1 মাসের জন্য, অনেক টাকাও নিয়েছিল। কথা ছিল আমরা যখনই রাখবো সে আসবে, কিন্তু এখন সে অসুস্থতার ভান করছে। এটা তো আর হবে না, ওকে তো নিয়ে যাবই। এত কথা বলিস কেন? শালা আমাদের নামে পুলিশের কাছে কেস করতে গিয়েছিল। ওকে এখানে মেরে ফেলে রাখি। কথাটা বলেই আবিরের দিকে ফয়সাল নামের ছেলেটা এগিয়ে আসে। আবির ফয়সালকে বলে, টাকা আমি দিয়ে দিচ্ছি, মিষ্টিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, কিন্তু তুই যে কেস করেছিস এর জন্য ফলটা তোর ভোগ করা লাগবে। এরপর আবিরের থেকে শাওনেরা টাকা নিয়ে চলে যায়। আবির মিষ্টির কাছে আসে, মুখ থেকে টিপ সরিয়ে দিল। মিষ্টি আবিরকে দেখে বলল, আপনি কে? কেন ওদেরকে অতগুলো টাকা দিলেন? আমি নেহাদের বাড়িতে কাজ করি। কাজে জয়েন হওয়ার আগে নেহা ম্যাম টাকা দিয়েছিল। আমার তো কেউ নেই, তাই প্রয়োজনও তেমন নেই। কারো উপকার করলে ভালো লাগবে, তাই দিলাম। আমি কারোর করুণাতে বাঁচতে চাই না। শরীরটা ঠিক হলে চলে আসবেন যখন খুশি, তারপর ইচ্ছে মতো আমাকে ওই কুকুরদের মতো কামড়ে খাবেন। হাহা, পরি যা, ভিতরে যা, পরে তোর সাথে কথা বলবো। আপনি হাসছেন কেন? সব পুরুষরাই তো সুযোগ পেলে ছেড়ে কথা বলে না। ঠিক বলছেন, আপনার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, টাকা শোধ করে নিব। আপনি আগে সুস্থ হন, আমি সময় মতো চলে আসব। আরেকটা কথা, আমি যতক্ষণ না ছাড়বো আপনি যেতে পারবেন না। হেই না হলে আসল পুরুষ? পুরুষেরা কেবল কুকুরই হয়, সুযোগ পেলে নারী দেহটাকে খুবলে খেতে থাকে। একজন বাজারের কেউ ধর্ষণ করে, ইচ্ছে না থাকার সত্ত্বেও বারবার বিছানায় যেতে হয়। পুরুষেরা কখনো এসব বোঝে না। ঠিক, আমিও তো পুরুষ, আমারও চাহিদা আছে। 2 দিন পর চলে আসবেন। টাকা শোধ না হওয়া অবধি আমি আপনার হয়ে থাকবো। আচ্ছা। মিষ্টি চলে গেল। আবির পরীকে ডাক দেয়। পরী দৌড়ে আসে আবিরের কাছে। পরী বলল, ভাইয়া, মা তোমাকে ডাকে। আচ্ছা চল। আবির একটা রুমে আসে। একজন বয়স্ক মহিলা শুয়ে আছেন। ওনার হার্টের সমস্যা, ক্যান্সারও আছে ওনার। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে। আবির ওনাকে দেখে সালাম দিলেন। আবিরকে দেখে উনি শোয়া থেকে উঠে বসতে যাবে, তখনই আবির থামিয়ে দেয়। তুমি সেই আবির, তাই না বাবা? জি, কিন্তু আপনি কিভাবে চেনেন? পরি রোজ তোমার কথা বলে। ও একা মেয়ে, কি করবে, কোথায় যাবে, অনেক চিন্তা হয়। আল্লাহ একটা অসুখ দিয়েছে, তা না হলে ওকে কখনো কামে পাঠাইতাম না। চিন্তা করবেন না আন্টি, পরি একদম ভালো আছে। আচ্ছা আন্টি, মিষ্টি? ওর কথা বলো না তুমি, বাজে মেয়ে। ওরে কইছে আমি মরে গেলে যাবো, তবুও তুই এই লাইন ছেড়ে দে। আদনান স্যারের বাড়িতে কাম করে যত টিয়া পাবি ওইটা দিয়েই চলবো। আমার কথা শুনে সে নেহা বাপার বাড়িতে কামের লেগে গিয়েছিল, কিন্তু হৃদয় ছেলেটা আমার মায়ের লগে কি নাকি করছে। আমি কইছি বড়লোক পোলা, একটু তো তাকাইতেই পারে। মিষ্টির কাজে যায়নি, তারপর থাইকে দেখতাম লোকজন আসতো, ওকে গাড়ি করে নিয়ে যাইতো। মিষ্টিতে জিগাইতাম, কিছুই কইতো না। পরে পরি থেকে জানতে পারি, পরি নাকি বাড়ি থেকে বের হইলেই লোকজন ওরে আর আমারে নিয়ে গালি দিতে থাকে। পরি কাঁদতে কাঁদতে আমার কাছে এসে কান্না করতো। শেষে পরি এই বাড়িতে কামের লেগে পাঠাইছি। মিষ্টি এখন আর ভালো মেয়ে নাই, সে খারাপ হয়ে গেছে। ওর টাকা আমি নেই না। হারাম ঠেয়া কেন নেব, তুমিই কও। ওদের বাপও চলে গেছে।
আমার যখন শরীর খারাপ হয়েছিল প্রথম তখন ওর বাপ পাশের বাসার রহিমা আপার লগে পীড়িত কইরা চলে গেছে। আমাকেও সবাইকে এভাবে রাইখা গেছে। মরলে মরুম, তবু এই পাপ কামাইয়ের টেহা আমি নেব না। আবির চুপচাপ কথাগুলো শুনতে থাকে। পরীর মা কান্না করছে। পরী ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আবির বলল, আন্টি, প্রতিটা মা যেমন হাজার অন্যায় খারাপ কাজ করলেও সন্তানের কাছে কখনো ছোট হয় না, কারণ মা তো মাই হয়। মায়ের আলাদা কোনো জাত থাকে না। প্রতিটা সন্তান মাকে ভালোবাসে, আর সেই মাকে কষ্ট দেখতে পারে না কোনো সন্তান। আপনি ভেবে দেখুন তো, মিষ্টু কেন এমন করে? যেন আপনি অসুস্থতার যন্ত্রণার মাঝরাতে কাশতে না পারেন, যেন আপনি সুস্থ হয়ে ওঠেন। এই জন্য এমন করে। আপনি তো বললেন ওদের বাবা ছেড়ে চলে গেছে। একবার ভাবছেন তাদের বিষয়টা? ভাবতেও কতটা কষ্ট লেগেছে। আপনি তো মা, মিষ্টিকে কাছে ডেকে মিষ্টি করে কথা বলুন, দেখবেন সে আপনার আদরে ভালোবেসে নিজেকে অনেক কিছু থেকে পাল্টে নিয়েছে। জানেন আন্টি, আমরা মানুষেরা কেবল হুট করেই শাসন করতে জানি, রাগ অভিমান দেখিয়ে সব কিছু করতে যাই, কখনো ভালোভাবে কাছে ডেকে কিছু বলি না। একটা সন্তান কড়া শাসনের মধ্যে বড় হয়। বাবা বলে যেন বাইরে কারো সাথে না খেলে। ছেলেটা বাইরে ক্রিকেট খেলে, আবার বাবা সেটা দেখে সবার সামনে পেটাতে থাকে। তখন সন্তানের মনে বাবার প্রতি ভালোবাসা নয়, বরং রাগ আর অভিমান জমে। কথা না শোনার ইচ্ছেতে হয়ে যাবে বেয়ারা, কারণ একটাই বাবা কেন সন্তানকে সবার সামনে শাসন করবে? তিনি তো বাড়িতে ডেকে এনে বুঝিয়ে বা সবার আড়ালে শাসন করতে পারত। আপনি মিষ্টির উপর অভিমান রাগ নিয়ে কথা বলেন, এই জন্য সে ভাবে আরও করবে। কারো কিছু আসে যায় না। আপনি ভালোবেসে দেখুন, সেও ভালোবাসা আর সম্মান দিবে। আসি আন্টি, আর কিছু লাগলে পরীকে বলবেন। পরীর সাথে আমি আছি ওর ভাই হিসেবে। আবির পরীর মায়ের রুম থেকে বেরিয়ে আসে। আবির চলে আসবে, পরী ঘর থেকে বেরিয়ে আবিরকে ডাকলো। ভাইয়া, বল। মা জানে না মায়ের ওষুধ কেনার টাকা আমি আপার থেকেও নিই। আমি মাকে বলি না, আমি আপাকে কষ্টে দেখতে চাই না, আবার মাকেও না। তুমি থাকবে তো আমার পাশে? থাকবো, চিন্তা করিস না। সাউন্ডের ব্যাপারটা আমি দেখব। আবির রিক্সা পায় না, সে হাঁটতে থাকে। ভার্সিটির দিকে যাচ্ছে। ক্লাস শুরু হতে এখনো 5 মিনিট বাকি। 10 মিনিটের রাস্তা। রিক্সা আজকেও ডাকলেও দাঁড়াচ্ছে না। সবার যে কিসের এত তাড়া আছে? আবির প্রায় দৌড়াতে দৌড়াতে ভার্সিটিতে আসে। ঘামে ভিজে যায় ওর শার্ট। নিজেই ঘামে ভেজা শার্ট থেকে দুর্গন্ধ পাচ্ছে। আবির ভার্সিটিতে এসে ক্লাসের দিকে যেতে থাকে। আদনান সাহেব গাড়িতে এসে বসে আছেন। ওনার সাথে সব সময়ের মতো পুলিশের লোকজনেরা থাকেই, আর থাকে প্রেসের লোক। পুলিশ অফিসার আদনান সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা, নিলয়ের এরপর কি হলো? নিলয় কি তাকে খুঁজে পেয়েছিল? নীলার বাবা নিলয়কে খুঁজতে লোক পাঠালেও নিলয়কে পায় না। নীলা ওর বাবাকে বলে, সমস্যাটা আমার, তাই আমি ওকে খুঁজে বের করব, ওকে বোঝাবো আমি কতটা ভয়ঙ্কর। নীলা নিলয়কে খুঁজতে বের হয়, আর নিলয়কে সে খুঁজেও পায়। কিন্তু নিলয়কে নীলা কিছুই করতে পারে না। নীলা যখনই নিলয়কে পায়, নিলয় নীলাকে কাছে টেনে নেয়, আর নীলা এটা দেখে সহ্য করতে পারে না। নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয় চড় খেয়ে হাসতে থাকে আর বলে, রকস্টারের জানুটা রকস্টারই হবে, তাই না? চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। আমি যাব না, আর আমার পিছু নেওয়া ছেড়ে দে। জানো, এত ভাইলেন্স কেন? এই নিলয়ের মনে প্রথমবার কোনো মেয়ের জন্য ভালোবাসা কাজ করছে। নিলয় নীলার গাড়ির ড্রাইভারকে বের করে দিয়ে নিজেই নীলার গাড়ির ড্রাইভার হয়ে যায়। নীলাকে গাড়িতে বসিয়ে দিয়ে সে গাড়ি চালাতে থাকে। মেন রাস্তা আসলেই নীলা বলে, গাড়ি থামা। ওকে। আমাকে নামিয়ে দে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। 2-3 জনকে মারলি, নিজেকে বড় গুন্ডা ভাবছিস তাই না?
আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার পিছনে দাঁড়ানোর মতো হিম্মত কারণ নেই। তুই আমার পাশে বসেছিস, তোর সাহস অনেক বেশি। নিলয় নীলার কথা শুনতে থাকে, কিন্তু ঠিক সেই সময় একজন মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে রাস্তা বের হচ্ছিল। নীলার হাতে একটা রুটি ছিল। কোলে থাকা বাচ্চাটি নড়তেই বাচ্চাটিকে সামলাতে গিয়ে রুটিটা রাস্তায় পড়ে যায়। মহিলা রাস্তা পার হয়ে দেখে রুটিটা রাস্তার মাঝখানেই পড়ে আছে। কয়েকবার রুটিটাকে আনতে যায়, গাড়ি চালকদের জন্য রুটিটাকে আনতে পারেন না। মহিলা কাঁদতে থাকে। মহিলার গায়ে ময়লা শাড়ি দেখেই বোঝা যাচ্ছে রুটিটা কিনতে সে কতটা কষ্ট করেছে। এদিকে নীলা নিলয়কে অনেক কিছুই বলছে। নিলয় নীলার দিকে না তাকিয়ে বলে, 1 মিনিট দাঁড়াও। নিলয় গাড়ি চালিয়ে রুটির পাশে গিয়ে গাড়িটাকে আড়াআড়িভাবে রাখে। চলতি গাড়িগুলো সব একসাথেই থেমে যায়, কারণ রাস্তা আটকে কে যেন গাড়ি রেখেছে। গাড়ির দরজা খুলে সবাই নিলয়কে গালি দিতে থাকে আর গাড়ি সরানোর জন্য বলে, কিন্তু নিলয় নীলার আড়ালে কোমর থেকে পিস্তলটি বের করে জানালা দিয়ে বের করে রাখে। নীলা অবাক হয়। এতক্ষণ ধরে লোকজনেরা নিলয়কে বকছিল, এমনকি নীলাও নিলয়কে স্টুপিড বলে গালিও দিচ্ছিল। সবাই এখন হঠাৎ করেই চুপ হয়ে যায়। নীলা কিছু বুঝতে পারে না। নিলয় পিস্তলটি আবারও কোমরে গুঁজে নিল। সবাই নিলয়ের গাড়ির দিকে তাকিয়ে আছে। নিলয় গাড়ির দরজা খুলে নামে। চারপাশে সবাই নিলয়কে দেখতে থাকে। নীলাও নিলয়ের এমন কাজ দেখে চুপচাপ বসে তাকিয়ে থাকে। নীলার পাশে দরজার সামনেই রুটিটা পড়েছিল। নিলয় সেই রুটিটার সামনে এসে বসে, 2 হাত দিয়ে রুটিটাকে তুলে নিয়ে মহিলার দিকে তাকায়। রুটি থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নিলয় বলে, একটা রুটি কেনার জন্য 5টা জুতো কালি করতে হয়। সেই রুটি রাস্তা থেকে তুলে খেতে লজ্জা করতে নেই। মাটিতে পড়ে থাকা জিনিস নিজেই ফেলে থাকি। সেই জিনিস কিনতে নিজের টাকার দরকার হয়। দুনিয়ার কোনো মানুষ মহৎ ছাড়া কেউ 5 টাকা দিবে না। আজকের এই চলমান দুনিয়ায় কারোর জন্য থামবে না, আর না থামবে এই দুনিয়ার মানুষ কারোর জন্য। কেউ কখনো কারোর জন্য থামে না, কাউকে দেওয়ার জন্য থামে না, থামিয়ে নিতে হয়। নিলয়ের কথা শুনে মহিলা সহ নীলাও অবাক। মহিলা আশেপাশে তাকায়, ভিড় জমে গেছে, সবাই নিলয়কে দেখছে। নিলয় মহিলার এমন তাকানো দেখে বলে, মানুষের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এই রুটি পড়ে যাওয়াতে না কেউ আসবে তুলে দিতে, আর না কেউ বিনা টাকায় তোমাকে রুটি দিবে। লজ্জা ছাড়ো, সামনে এগিয়ে যাও। সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা হলো মা। নিলয় মহিলার হাতে রুটিটা আর কিছু টাকা দিয়ে আসে। নিলয় সব দেখে ঠিক কী বলবে বুঝতে পারছে না। নিলয়কে সে এতক্ষণ অন্যরকম ভেবেছিল, কিন্তু এখন নিলয়কে সে আরও অন্যরকম ভাবতে থাকে। নিলয় গাড়িতে এসে বসে, নীলার দিকে তাকিয়ে বলে, জানো তুমি কিছু বলছো মনে হয়। না, কিছু না, আমাকে বাসায় দিয়ে আসো। ওকে। নিলয় গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ দূরে আসার পরেই অনেকগুলো পুলিশ নিলয়দের গাড়িটা থামিয়ে দেয়। নিলয় গাড়ি থেকে নেমে ঘটনা কি জানার চেষ্টা করে। অনেকগুলো ট্রাক আটকায় পুলিশ। এরপর আদনান সাহেব আর কিছুই বলল না। তিনি গাড়ি থেকে নেমে গেলেন। ওনার মতো উনি কোথায় যেন যেতে থাকে। আবির ক্লাসের সামনে এসে দাঁড়ায়। শার্ট ভিজে গেছে ওর। আবিরকে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই। নেহা ইশারায় আবিরের কাছে জানতে চায় কি হয়েছে, এত দেরি কেন। আবির তাকায় না নেহার দিকে। আবির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ম্যাম আবিরের দিকে তাকায়। আবিরের উপরে একটাই রাগের কারণ, সে সময় মতো ক্লাসে আসে না। নুসু ম্যামের রুলস অনুযায়ী ক্লাসে সবাইকে সময় মতো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু সবাই ঠিকঠাক মতো ক্লাসে আসলেও আবির ছেলেটা ক্লাসে ঠিকঠাক আসে না। ম্যাম রেগে বলল, আজকেও তুমি দেরি করেছো আর তোমার গা থেকে গন্ধ আসছে। ছি, কোথায় পড়েছিলে? ম্যাম রিক্সা পাচ্ছিলাম না, তাই দৌড়ে চলে এসেছি। কি করো তুমি? কিছু না ম্যাম, আব্বু আম্মু নেই, এক ম্যামের দোয়াতে বেঁচে আছি। ম্যাম মানে কে সে? তোমার কি হয়? এই যে বললাম না দয়া,
দয়া দেখায়, প্রয়োজনে কাজ করিয়ে নেয় তিনি। বুঝলাম, আজকে লাস্ট। এরপর যদি কখনো আর ক্লাসে দেরি করে ঢুকেছ, আমি সরাসরি প্রিন্সিপালকে কমপ্লেন করব। আচ্ছা। আবির সাদা দাঁত বের করে একটা হাসি দিল। এরপর ক্লাসে ঢুকে নিজের মতো নিজের পরিচিত সেই বেঞ্চে গিয়ে বসলো। ম্যাম বলে, 3 দিন পর তোমাদের ইংরেজিতে এক্সাম নেওয়া হবে। প্রশ্নটা থাকবে ইংলিশে, তোমরাও ইংলিশে উত্তর দিবা। আবির কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। ম্যাম আবিরকে প্রশ্ন করে, ম্যাম ইংরেজিতে কেন? আমি তো পারি না। আবিরের কথা শুনে 4 জন ব্যক্তি ছাড়া ক্লাসের সবাই জোরে হেসে উঠল। একজন ম্যাম, বাকি 3 জন নেহা, নিধি আর জয়। আবির মাথা নিচু করে নিল। ম্যাম বলল, ইংলিশ পারো না তো পড়তে আসছো কেন? বেয়াদব কোথাকার, সব আনসার দিতেই হবে, বিশেষ করে তোমার। জি আচ্ছা। এর সামনের বেঞ্চে জয় আর নিধি বসেছে। আবির বেঞ্চে বসে বাইরের দিকে তাকালো। নিধি বলল, আবির, এই আবির, তোমার বেঞ্চে আসছি, দাঁড়াও। নুসু ম্যাম দেখার আগেই নিধি আবিরের পাশে এসে বসলো। আবির একদম কর্নারে সরে গেল। নিধি একটা মুচকি হাসি হাসছে, মনে মনে বলছে, দুনিয়াতে এমন ছেলেও আছে যে কিনা মেয়েদের সাথে কথা বলার সুযোগ মিস করে, তার উপর সুন্দরী মেয়েদের থেকে পালায়। আবির ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। আবিরের দিকে তাকিয়ে নিধি ফিসফিস করে বলে, আবির, চিন্তা করো না, আমি তোমাকে ইংরেজি শেখাবো। কিন্তু আমারে তো নেহা ম্যাম শেখায়। আমিও শেখাবো। জি আচ্ছা। আবিরের চোখ যায় জিসানের দিকে। জিসান ইশারায় কি যেন বলছে। এসব দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়। আবিরের আর ভালো লাগছে না। সে ক্লাস থেকে বের হয়ে তার ভালো লাগার জায়গা সেই ফুল গাছটার নিচে গিয়ে বসে। কিছু সময় পর জিসান আসলো। আবিরের সামনে এসে বসে বলল, কুত্তার বাচ্চা, ভাবলস ইনোসেন্ট সাজু? হ্যাঁ, মেরে তোর হাত পা দুইটাই ভেঙে ফেলবো। রেডি থাকিস। হৃদয়, ভাইয়ের সাথে যা করেছিস তোকে ভুলে এনে বোঝাবো হিরো সাজার মজাটা কেমন হয়। আমি কিছু করিনি। কথাটা শেষ হতেই জিসান আবিরের গালে একটা চড় বসিয়ে দিল। আবিরের গালে জিসানের 5টা আঙুলের দাগ পড়ে গেছে। আবির কিছু বলল না, চুপচাপ সেখান থেকে উঠে চলে যাবে। সেই সময় জিসান আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই সবাই শুনতে পায়, জিসান, আবিরকে সরি বল, সরি বল বলছি। মানে কিসের সরি? ওকে চর কেন মারলি? সরি বল। আচ্ছা সরি। শোন, রেডি থাকিস, বুঝলি? হয়তো তোর শেষ আসা এই ভার্সিটিতে। শেষের কথাটা জিসান আস্তে করে বলে, তারপর সেখান থেকে চলে যায়। নেহা আবিরের পাশে এসে বসে। আবির দূরে সরে যেতেই নেহা বলে, এত ভাব কেন তোমার? ভাব? আমি কিসের ভাব নিব? মেয়েদের থেকে দূরে থাকো কেন? আপনি বড় লোক, আমি গরিব। আপনার পাশে বসাটাও যে ভাগ্যের ব্যাপার। আর আমাকে তুই করে বলাই ঠিক ছিল। হঠাৎ করে তুমি করে বলছেন, কেমন লাগছে? তাই না? আমার ইচ্ছা আমি যেমনভাবে খুশি বলবো। নীতিকে কি বলেছো তুমি? সরি, আমি কিছু বলিনি। বলেছো আমি নাকি তোমাকে ইংরেজি শেখাই, আর সে এসে আমাকে বলছে, নেহা তুমি কিছু মনে করো না, আমি আবিকে কি ইংরেজি শেখাতে পারি? এত ঢং দেখলে জাস্ট গা জ্বলে যায়। কেন? কেন মানে? ও তোমাকে কেন ইংরেজি শেখাবে? কি জানি। আবির আর নেহা কথা বলছে। কিছু সময় পর সেখানে মিথিলা আসলো। মিথিলা এসে আবিরকে বলল, ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর সরি, অনেক অনেক। কেন? এই যে আমি তোমার সাথে এতদিন অনেক বাজে ব্যবহার করেছি। চলো তোমাকে আজ লাঞ্চ করাবো। না না, আমার এসব লাগবে না। আমার বাইরে বের হতে ভয় করে। বাড়িতে ঠিক আছি। আবির বসা থেকে উঠে তাড়াতাড়ি নেহা আর মিথিলার কাছ থেকে সরে আসে। মিথিলা আবিরকে বলে, আবির এমন কেন রে? কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি আমি। ছেলেটা অনেক ভালো। এই জন্যই তো কেমন একটা ভাবনা ওর প্রতি চলে আসছে আমার। মানে? পরে বলবো, আমি নিজের উপর নিজে শিওর হইনি তারপর।
আবির হেঁটে যাচ্ছে। ভার্সিটি থেকে বেরোতেই দেখে সে জিসান, হৃদয়, তমাল, মামুন দাঁড়িয়ে আছে। আবির পাশ কাটিয়ে চলে যাবে, তখনই হৃদয় ডাক দেয়। এই হিরো আবির, দাঁড়া। আবির দাঁড়ালো। হৃদয় আর জিসান আসলো ওর কাছে। হৃদয়কে দেখে আবির বলল, সরি ভাই, কালকে রাতে ভুলে যা করেছি, সরি। সরি? তোর জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোকে এখন এখানে কিছু বলবো না, সময় মতো তুই তো সরির জবাব পাবি শালা। আর শোন, তুই নেহার থেকে দূরে থাকবি, কথাগুলো শুনবি, তোরই ভালো হবে। যা ভাগ, সোজা চলে যাবি, পিছনে দেখাবি না একদম। আবির চলে যাচ্ছে। জিসান আর হৃদয় হাসতে থাকে। জিসান হুট করে হৃদয়কে বলে, ভাই, আবিরের উপর তো আমাদের রাগ আছে, চলো ওকে মেরে ফেলি। মেরে ফেলবো? শেষে কেস খাবো না? আমার একটা প্ল্যান আছে। কিসের প্ল্যান বল তো তাড়াতাড়ি। আমরা যদি রাব্বি ভাইয়াকে দিয়ে আবিরকে মেরে ফেলানোর কন্ট্যাক্ট করি তাহলে কেমন হবে? মানে ওই রাব্বি যাকে ডন বলে পুরো শহর চেনে? ওটাকে দিয়ে কাজ হবে, ওর নাম্বারও আছে আমার কাছে। তাহলে ফোন দে। হৃদয়ের কথা শুনে রাব্বিকে ফোন দেয় জিসান। কয়েকবার বাজার পর রিসিভ করলো রাব্বি। জিসান বলে, ভাই, আমার পরিচয়টা পরে দেব, একটা মার্ডার করতে হবে, যা টাকা চান তাই পাবেন। 5 লাখ টাকা কাজ হয়ে যাবে, ছবি আর ঠিকানাটা পাঠিয়ে দেন। ভাই, ওর তো কোনো ছবি নেই, আপনি কোনো ঠিকানা দিন, আমরা ওকে তুলে নিয়ে আসবো সেখানে। ও, তাহলে তো সহজেই হয়ে গেল। ঠিক আছে, আমার একটা গোডাউন আছে পরিত্যক্ত, মালটাকে নিয়ে আসিস। তবে আজ না, আজকে আমার মিশন আছে। আচ্ছা ভাই। জিসান ফোন রেখে দেয়। হৃদয় বলে, কিরে, কাজ হলো? 5 লাখ টাকা দিতে হবে, আবিরকে পুরোপুরি উপরে পাঠিয়ে দেবে, তবে আমাদেরকেই ওকে তুলে নিয়ে যেতে হবে। এটা কোনো ব্যাপার না, ওকে তাহলে ছেলেপুরোদের রেডি রাখ। ওরা সবাই মজা করছে। ওইদিকে আবির নিজের মতো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। নিধি আর নেহার আবিরকে নিয়ে অন্যরকম চিন্তায় আছে। তারা কেউ জানে না আসল কারণটা কি, তবুও যেন আবিরকে নিয়ে ওদের ভাবতে বেশ লাগছে। আদনান সাহেব সোফাতে বসে আছেন। পুরো বাড়িতে তিনি আর পরি আছে। আবিরকে ভিতরে আসতে দেখে আদনান সাহেব ডাক দিয়ে আবির ওনার সামনে এসে দাঁড়ালো। আবিরকে বসতে বললেন সোফাতে। আবির ওনার সামনে সোফাতে বসে মাথা নিচু করে নিল। আদনান সাহেব ঠিক কী প্রশ্ন করবেন খুঁজে পাচ্ছেন না, তবে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে। আবির নিলয়ের ব্যাপারে আর কি কি জানে, যেটা জানার উনি ঠিক এই প্রশ্নটাই করতে যাবেন। তখনই আবির বলে ওঠে, আমি নিলয়ের ব্যাপারে তেমন কিছুই জানি না। নিলয় বড় হয় কেবল একবার পুলিশের কাছে ধরা পড়েছিল ছোট কেসের জন্য, আর সেটা হলো সিগন্যাল না মেনে গাড়ি চালানোর জন্য। নিলয়কে এক কনস্টেবল থানায় ধরে আনে। নিলয় থানার মধ্যে হেলান দিয়ে বসে সিগারেট খাচ্ছে। থানার ওসি নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নাম কি তোর? আর তোর এত সাহস থানায় বসে আমার সামনে সিগারেট খাচ্ছিস? সিগারেট আমার নেশা, আর নেশা একবার উঠে গেলে নেশা শেষ করাটা আমার পেশা। আব্বে সালা, তোর গাড়ির লাইসেন্স দেখা আর ফেল সিগারেট। ওসি সিগারেটটা ফেলে দেয় নিলয়ের হাত থেকে। নিলয় চুপচাপ বসে থাকে। ওসি বলে, গাড়ির লাইসেন্স দে। নেই। সিগন্যাল না মেনে গাড়ি চালিয়েছিস কেন? আইন কি তোর বাবার শালা? তুই আইনের গোলাম। নাম কি তোর? আমার নাম শোনার আগে তোর থানা কেঁপে উঠবে, হয়তো তোর থানা ভেঙে পড়তে পারে। ঠিক তখনই থানা যেন সত্যিই কাঁপতে থাকে, কারণ হেলিকপ্টার নিয়ে নিলয়কে নিতে এসেছে ওর গ্যাংয়ের লোকেরা। মাসুম থানায় প্রবেশ করে, হাতে ড্রাইভিং লাইসেন্স। ওসি ড্রাইভিং লাইসেন্সে নিলয়ের নাম পড়ে। জোরে বলে উঠল, নিলয়। তারপর তখনই সব পুলিশেরা ভয়ে দূরে সরে যায়। ওসি দৌড়ে নিলয়ের কাছে এসে সিগারেটটা জ্বালিয়ে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নিলয় সিগারেট মুখে টান দিতে দিতে বলে, তোকে মারলাম না, কারণ তুই সরকারের কাজে নিয়োজিত। যেদিন আমি সরকার হব সেদিন তোকে মেরে দিব। নিলয় কথাটা বলেই বাইরে বের হয়। থানায় থাকা কয়েকজন আসামি বলে ওঠে, নিলয় কোনো গুলাম না, নিলয় হলো আসল মালিক।
এরপর থেকে নিলয় ডন নয়, ব্র্যান্ডের নামেই সবাই চিনতে থাকে। নিলয় কেবল কোনো ডন নয়, নিলয় একটা ব্র্যান্ড। তোটুকুই জানি নিলয়ের ব্যাপারে। আর আপনি তো নিলয়ের ব্যাপারটা টানা 7 বছর ধরে লিখেছেন, অবশ্যই আপনার জানার কথাই বেশি। আমি তো কেবল পাঠক মাত্র। আবির কিছুই বলে না আর। আদনান সাহেবের থেকে উঠে চলে আসে। আদনান সাহেব আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছেন। আবিরকে দেখে আদনান সাহেব অবাক হচ্ছে। কিছু যেন একটা রহস্য আদনান সাহেব টের পাচ্ছেন, তবে ধরতে পারছেন না। আবির ওর রুমে গিয়ে বসে। বিছানায় বসে সে আজকে সারাদিনের কথাগুলো ভাবছে। হৃদয় আর জিসানের কথাগুলোই বেশি মনে পড়ছে ওর। আবির ব্যাগ থেকে আদনান সাহেবের লেখা ইংরেজি ভাষার দ্য কিং অফ ইউনিভার্স বইটি বের করলো। আজকে আর পড়ল না ও। আদনান সাহেব সোফায় বসে আবিরকে নিয়ে ভাবছেন। ওইদিকে নেহার ছোট চাচু এনএসআই অফিসার। ওনার ফোর্স নিলয়কে খুঁজে চলছে, বিশেষ করে স্পেশাল অফিসার, যাকে এখনও অবধি ডিপার্টমেন্টের কেউ দেখেনি। সেও ছদ্মবেশে নিলয়কে খুঁজছে। নেহার ছোট চাচু কামাল আহমেদ তার সেই ছদ্মবেশী অফিসারকে কল দেন। অফিসার বলে, স্যার, কিছুটা এগিয়ে গিয়েছি। ঠিক সময় মতো আমরা নিলয়কে খুঁজে বের করব। কত দেরি লাগবে? আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার, কোনো ডনকে ধরতে হলে আমরা তাড়াতাড়ি ধরতাম, কিন্তু ডনেদের কিং নিলয়দার রকস্টারকে ধরতে জলদি নয়, সময় দিন। সে কোনো সাধারণ ডন নয়, সে ডনের বাপ। বুঝছি, ওকে তোমার মতো করো তাহলে। পুরো দেশ এখন নিলয়কে খুঁজছে। সব টিভি নিউজে নিলয়কে খোঁজার খবর প্রকাশ করছে। সেই খবরের বর্ণনা করছেন আদনান সাহেব। আদনান সাহেবকে পছন্দ হচ্ছে আবিরের। আবির রুমে বসে সিগারেট চালায়। বিকেল হয়ে সন্ধ্যা নেমেছে। পরি দৌড়ে আবিরের কাছে আসছিল। দরজার কাছে এসে নেহাকে দেখে পরি। নেহাও পরির দিকে তাকায়। পরি উত্তেজিত অবস্থায় বাড়িতে প্রবেশ করছে। পরির এমন ভাব দেখে নেহা বলল, কি ব্যাপার তোর, এমন লাগছে কেন? আর কোথায় যাচ্ছিস? তোকে তো ঠিকমতো কাজেও দেখছি না। ওই আসলে ম্যাম আমার আব্বা, মানে আবির ভাইয়ার কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে? ওর কাছে কি? পরি কিছুই বলল না। দৌড়ে আবিরের রুমের কাছে এসে দরজা ধাক্কাতে থাকে। আবির সিগারেটটা জানলা দিয়ে ফেলে দেয়। দরজা খুলে দেখে পরি দাঁড়িয়ে আছে। পরি তেমন কিছুই বলে না। ভাইয়া, আব্বা ওরা আসছে। আবিরের হাত চেপে ধরে পরি আবিরকে টেনে নিয়ে যায়। কি হয়েছে ব্যাপারটা বোঝার জন্য নেহা ওদের পিছনে যায়। কয়েক মিনিট পর আবিরকে সাথে নিয়ে পরি ওদের বাড়ির সামনে আসে। প্রাইভেট গাড়ি দাঁড়ানো। আবির ভিতরে যায়। পিছনে নেহাও আছে। আবির দেখে মিষ্টিকে শাওন, শিফন, ফয়সাল আর কয়েকজন নতুন ছেলে এসেছে তুলে নিয়ে যেতে। শাওন বলতে থাকে, দেখ মিষ্টি, নতুন কাস্টমার আসছে, অনেক টাকা পাবি। আমরাও ছাড়তে চাইনি, যেভাবে হোক তোকে আজ যেতেই হবে। আমি না বলেছি আমি এখন যাব না, তোরা চলে যা। চুপ কর মা, চল বলছে। ও যাবে না, ওকে ছেড়ে দে। আবির সামনে দাঁড়িয়ে কথাটা বলল। সবাই থেমে যায়। মিষ্টির হাত ছেড়ে দেয় ফয়সাল। একটু এগিয়ে এসে বলে, শালা, তুই ওর কাস্টমার লাগিস? যখনই আসি তোকে দেখি সারাক্ষণ কি ওর সাথেই তুই? শালা, যা সামনে থেকে। ফয়সাল কথাটা বলার সাথে সাথেই আবির জোরে একটা থাবা বসিয়ে দেয় কান সোজায়। ফয়সাল ওখানেই মাটিতে পড়ে যায়, আর ওঠে না। অজ্ঞান হয়ে পড়ে থাকে। শাওন, শিফন, বাকিরা সবাই ভয়ে এক পা পিছিয়ে যায়। আবির শার্টের হাতাটা গুটিয়ে বলে, এখান থেকে চলে গেলে বেঁচে যাবি, আর না যেতে চাইলে আমি পাঠাবো। তবে বাড়িতে নয়, সোজা হাসপাতালে, না হয় কবরস্থানে। শিফন ও শাওন দৌড়ে ফয়সালকে কাঁধে তুলে নেয়। শাওন আবিরের কাছে এসে আস্তে করে বলে, অপেক্ষা কর, তোর জবাব তুই পেয়ে যাবি। শিফন ও শাওন ফয়সালকে নিয়ে চলে যায়। আবির পরি আর মিষ্টির দিকে তাকায়। পরি মিষ্টিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চলে আসতে যাবে তখনই মিষ্টি বলে, চিন্তা নেই, আপনার উপকারের প্রতিদান আপনি পাবেন। 2 দিন পর আপনি চাইলে আমাকে সারা জীবন রক্ষিতা করে রাখতে পারবেন। আবির আর কিছুই বলে না, হাসি দিয়ে সেখান থেকে চলে এলো। নেহাও আড়াল হয়ে আবিরের পিছনে যেতে থাকে। রাস্তায় উঠে আবির হাঁটছে। সিগারেট খাওয়ার নেশা চেপে গেছে ওর। আবির পকেট থেকে সিগারেট বের করে
আগুন জ্বালাতে যাবে তখনই পিছন থেকে শুনতে পেল, আবির, এসব কি হচ্ছে? আবির চমকে ওঠে, পিছন দিকে ঘুরে তাকায়, সিগারেট ফেলে দিয়ে ভয়াক্ত দৃষ্টিতে তাকিয়ে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম ম্যাম আপনি এখানে? পরীকে দেখেছিলাম তোমাকে নিয়ে দৌড়ে আসতে, পিছনে এসে দেখি এখানে ঝামেলা। তেমন কিছু না, মিষ্টিকে ওই ছেলেগুলো তুলে নিয়ে যেতে চায় বারবার। পরি এটা পছন্দ না, আর পরীকে আমি ভালোবাসি। পরীর যেটা পছন্দ না আমারও পছন্দ না, তাই ভাই হিসেবে পরীকে সাহায্য করি। কিন্তু মিষ্টি কী সব বলছিল? আরে ওনার কথা বাদ দিন, সেসব আমি দেখে নিব। দিনের বেলাতে তো বিড়ালের মতো চুপসে থাকো, রাত হলে কি এমন উপকার করে বেড়াও? সেদিন মিথিলাকে রাতে হেল্প করলে, আর আজকে পরীকে। ব্যাপারটা কি, হিরো হওয়ার শখ আছে নাকি? না মানে আসলে বুঝেছি, চলো। আবির আর নেহা হেঁটে যাচ্ছে পাশাপাশি। নেহা ইচ্ছে করেই আবিরের কাছে গিয়ে হাঁটছে, আর আবির ইচ্ছে করেই দূরে সরে যাচ্ছে। নেহা এমন দেখে বেশ মজা পাচ্ছে। ছেলেটা কি ইনোসেন্ট, রাস্তায় একটা মেয়ে পাশাপাশি হাঁটছে, অথচ এই গাধা আবির সে সুন্দরী মেয়ের দিকে একবারও তাকাচ্ছে না। তারপর শাওন আর শিপন ফয়সালকে হসপিটালে ভর্তি করিয়ে দিল। শাওন ফোন বের করে রাব্বি নামক ডনকে ফোন দিল। রাব্বি আজ কয়েকদিন ধরে খেয়াল করছে কোনো একজন ওকে ফলো করে, কিন্তু কে ঠিক জানে না রাব্বি। শাওনের সাথে রাব্বির অনেক দিনের পরিচিত আছে। শাওনের ফোন পেয়ে রাব্বি রিসিভ করে। রাব্বি শাওনকে বলে, ভাই, আমার বন্ধুকে একটা ছেলে মেরেছে। কি, এই শহরে কার সাহস আছে আমার লোকদের মারে? একটা ছেলে মেরেছে, তাকে মার্ডার করতে হবে, টাকা পেয়ে যাবে। বলো কখন মারবে? দেখো, আমি একটা মিশনে আছি, মিশন শেষে আরও একজনকে মার্ডার করতে হবে আমার ভাঙা গোডাউনে। কি ওখানে? তাহলে ওখানে বেড়াটাকে তুলে আনি। তুলে আনবি মানে? 1 মিনিট। হৃদয়, জিসান, এদেরকে চিনিস? হো, নাম শুনেছি, ভার্সিটির ওই এলাকায় ঘোরাঘুরি করে। ওরাই কাজ দিয়েছে, আর তারাও বলেছে তুলে আনবে। মনে হচ্ছে তোদের ঝামেলা একই ব্যক্তির সাথে। তোরা কথা বলে নিসনি, তারপর কল করিস, কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি হৃদয় আর জিসানকে খুঁজে নিচ্ছি। শাওন ফোন রেখে দেয়। শাওন আবিরের কথাগুলো ভাবতে থাকে। আবির কেমন গম্ভীর টাইপের, তবে রাব্বির কাছে এগুলো কোনো ব্যাপার না। সে দেশের ডন রাকিবের লোক। রাকিব নিজেই রাব্বিকে ঢাকা ভার্সিটিতে জায়গা দিয়েছে। শাওন ভার্সিটির চেয়ারম্যানকে ফোন দেয়। জিসানের নাম্বারটা ম্যানেজ করে জিসানকে কল করে দেখা করার কথা বলে। আবির সোজা ওর রুমে চলে যায়, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কিছুক্ষণ কথা বলে নিল আবির। ব্যাগে থাকা বইটা বের করে পড়া শুরু করে, কিন্তু আজকে আবিরের যেন একটু বেশি ঘুম চলে আসে, তাই পড়তে পড়তে হঠাৎ করেই ঘুমিয়ে যায়। তবে ঘুমানোর আগে পাশ বালিশের নিচে আবির বইটাকে রেখে দেয়। সকালে সবাই ঘুম থেকে ওঠে। আজকে পরি এসে কাজ করছে। আবির কিছু কাজ করে পরীকে বলে, খুব পারবো ভাইয়া, আপনি যান, আমি সব দেখছি। আচ্ছা ঠিক আছে, তোর আপা কেমন আছে? ভালা, তোর কথা কয় না তেমন। মা আপারে ডাকছিল ঘরে, আপা মায়ের লগে কথা কইছে, এরপর থাইকা আপা আরো চুপ হইয়া গেছে। ও। আবির আর দেরি করে না। ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগেই সে বাড়ি থেকে বের হয়। সবাই সকালের খাবার একসাথে বসেই খাচ্ছে। নেহা আবিরকে খুঁজছিল, কিন্তু পায়নি। খাবার শেষ করে সে যে যার মতো কাজে চলে যায়। পরি বাড়ির ছোটোখাটো কাজ শেষ করে ভাবলো আবিরের রুমে এসে ওর ঘরটা গুছিয়ে দেবে। পরি আবিরের ঘরে আসে। সব কিছু ঠিকঠাক করে বিছানা গুছানোর জন্য বালিশ উঁচু করতেই দেখে একটা মোটা বই। পরি বইটাকে খুব ভালো করেই চেনে, কারণ সে আদনান সাহেবের কাছে অনেকবার এই বইটি দেখেছে। পরি ভাবলো হয়তো আদনান সাহেব ভুল করে আবিরের ঘরে এই বইটি রেখে গিয়েছে। এই জন্য পরি বইটি বিছানায় রেখে আদনান সাহেবকে খুঁজতে যায়। মিথিলা আজকে তাড়াতাড়ি ভার্সিটি চলে গিয়েছে। নেহা ক্লাসের জন্য বের হচ্ছিল। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পরি কাকে যেন একটা খুঁজছে। নেহার চোখ পড়ে। নেহা নেমে এসে পরীকে বলে,
কি খুঁজছিস এভাবে? ম্যাম, স্যার কোথায়? কোন স্যার? আমার বাবা? স্যার কি চলে গেছে? উনি তো এইমাত্র চলে গেছে, ওনার প্রেস মিটিং আছে। কেন, হঠাৎ ওনাকে কেন খুঁজছিস? স্যারকে ফোন দিন তো, উনি মনে হয় বুইলা আবির ভাইয়ার ঘরে ওনার বই রাইখা গেছে। মানে ওনার বই মানে আবিরের রুম? চল তো। আইসা আইন দেখতাছি। ওরে নেহাকে আবিরের রুমে নিয়ে আসে। ছানার উপরে আদনান সাহেবের লেখা বই দ্য কিং অফ ইউনিভার্স বইটি পড়ে আছে, যে বইয়ে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর কিং নিলয়ের জীবনের সব ঘটনা লেখা আছে। এই বইটি আবিরের মতো সাধারণ একটা ছেলের ঘরে আছে। ভাবতেই নেহার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। নেহা ওর বাবাকে ফোন দেয়। আদনান সাহেব ফোন রিসিভ করে বলে, কিছু বলবি? নেহা বিছানার উপরে রাখা বইটিকে হাতে নিয়ে আদনান সাহেবকে বলে, বাবা, তোমার বইটা কোথায়? মানে নিলয়কে নিয়ে যে বইটা লিখেছিলে সেটা। আদনান সাহেব ব্যাগ থেকে বইটা বের করে দেখে ঠিকঠাক আছে কিনা। নেহাকে বলে, আমার ব্যাগেই আছে। কেন, কি হয়েছে? নেহা তাড়াতাড়ি করে উত্তর দিল, না কিছু না, ভাবলাম ভার্সিটিতে নিয়ে যাব, একটু পড়বো, এই আর কি। আচ্ছা রাখি। সাহেব ফোনটি কেটে দিল। নেহা ধপ করে আবিরের বিছানার উপরে বসে বইটি নেড়ে চেড়ে দেখছে। বইয়ের প্রথম কয়েকটা পাতা উল্টিয়ে দেখে সাদা একটা পৃষ্ঠাতে আবির ইংরেজিতে বইয়ের অনেক কিছুই লিখেছে, সাথে নতুন কিছু কথাও যোগ করেছে। সেগুলো সব লাল কালি দিয়ে লেখা। নেহা সারা বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকে। বইয়ের লেখার মাঝে মাঝে নেহা দেখতে পেল কয়েকটা লাইন আবির সবুজ বল পেন দিয়ে মার্ক করে রেখেছে। নেহা মনে মনে বলে ওঠে, আবির তাহলে ইংরেজি পড়তে পারে? কেন সে মিথ্যে বলছে সবার সামনে? নিজেকে ছোট করার জন্য নাকি গর্ব না করার জন্য? কেউ একটা রহস্যজনক কিছু একটা সামনে আসতে যাচ্ছে, তবে বড় কেউ বলে তো মনে হয় না, আবার বড় কেউ হতেও পারে। কোথায় যেন বিশাল একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। বইটা যেভাবে ছিল ওইভাবেই রেখে দে। আমরা যে বইটা দেখেছি এটা আবিরকে বলবি না, আর আবির যদি জানতে পারে তাহলে হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে। তুই কি চাস ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাক? আবির মাথা না নাড়িয়ে ইশারা করলো। নেহা আবিরের ঘর থেকে বের হয়, ভার্সিটি যেতে থাকে। আবির ওর পছন্দের জায়গায় বসে আছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে যখন সামনে এসে হাত রাখে ব্যাগের উপরে, তখনই যেন খালি খালি মনে হয় ওর। মনে মনে আবির বলে, আমার বই ভুল করে কি বাড়িতে রেখে এসেছি? যদি কেউ দেখে ফেলে, আমার ঘরে তো কেউ যাবে না। আচ্ছা পরে ভাবা যাবে, আজকে সবার আগে ক্লাসে যাব। কথাগুলো ভাবতে ভাবতে আবির বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই জিসান, হৃদয়, তমাল আর মামুন এসে সেখানে। হৃদয় এসে আবিরের ডান পাশে দাঁড়ায়, জিসান বাম পাশে পা দিয়ে দাঁড়ায়। আবির চুপচাপ বসে আছে। হৃদয় আবিরের চোখ থেকে চশমাটা খুলে বলল, কুত্তার বাচ্চা, খুব আরামে আছিস তাই না? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর জন্য। আর ভাই সেদিন নেশায় ছিলাম, আর মিথিলা কাউকে কিছু বলতো না আমার ভয়ে। মাঝখানে তুই এসে ঝামেলা পাকিয়েছিস, হিরো সেজেছিস। অপেক্ষা কর, তোকে ঠিক সময় বুঝিয়ে দেব এই হৃদয় কী জিনিস। তুই একদিন থেকে দেখছি নেহা তোর দিকে তাকায়, তোর সাথে কথা বলে। কেন ভাই, তোর প্ল্যানটা কি? নেহাকে পটিয়ে সব কিছু তোর করে নেওয়ার ধান্দা? আর যাই হোক, নেহার থেকে দূরে থাকবি, না হলে তোকে কুকুরের মতো মারবো, বুঝেছিস? আর রেডি থাক, তোর জন্য বিশাল এক উপহার অপেক্ষা করছে। জিসান কথাগুলো বলল। আবিরের জামাটা দুজনে টেনে ধরে কথাগুলো বলছে। তখনই সেখানে নিধি আর জয় চলে আসে। ওদের দেখে হৃদয় আর জিসান চলে যায়। জিসানের ফোন বাজতে থাকে। তাকিয়ে দেখে গতকাল যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বার থেকে ফোন এসেছে। জিসান, আমি শাওন বলছি, তোমার ভার্সিটিতে আসছি। ফোন দিয়েছিলাম রাতে। বুঝতে পারছি, চলে আসো, আমরা আছি। তারপর একটা বাইকে শাওন আর শিপন আসে জিসানের সামনে। বাইক থেকে নেমে শাওন জিসানদের সামনে এসে বলে, আমি শাওন, আসলে এসেছি একটা কাজে। কি কাজ? হৃদয়কে আমি চিনি, শাফিক স্যারের ছেলে, তোমাদের বাসায় কাজ করে। দুজন লোক, আবির আর পরি, চিনো নিশ্চয়ই?
হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? পরিবার মিষ্টির সাথে আমার একটা ঝামেলা আছে, এর জন্য সেখানে যেতাম, কিন্তু মাঝখান থেকে আবির এসে ঝামেলা করে দেয়। আবির আমার বন্ধুকে মেরেছে, মিষ্টিকে নিতে বাধাও দিয়েছে। তাই আবির ভাইকে ফোন দিয়ে আবিরকে মারার কন্ট্যাক্ট করেছি, কিন্তু আবির ভাই তোমাদের কথা বলল, কারণ তোমরাও নাকি কাউকে মারার জন্য ওই দিনেই বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যেতে চাও, সেই মালটাকে। হৃদয় আর জিসান বসা থেকে উঠে দাঁড়ায়। জিসান সাউন্ডকে দেখিয়ে বলে, ওই যে সাদা শার্ট পরা ছেলে একটা মেয়ের পাশে বসে আছে, ওইটাই আবির। আর আমরা ওকে মারার জন্য রাব্বি ভাইয়াকে বলেছি, টাকাও দিয়েছি হাফ। মানে আমাদের ঝামেলা একই ব্যক্তির সাথে? শালা তো বহুত ঝামেলা লোক। ওকে তুলে নিয়ে যেয়ে আগে খানিকটা হাতের ব্যায়াম করব, এরপর আবির ভাই এসে সোজা খালাস করে দেবে। তাহলে হাত মেলাও, পরশুদিন ওকে সবাই আমরা তুলে নিয়ে যাব রাব্বি ভাইয়ের কাছে, প্রমাণ থাকবে না কিচ্ছু। শাওনেরা চলে গেল। শাওন আর জিসান এক হয়ে আবিরকে মারার জন্য রাব্বি নামের এক বড় ডনকে বলেছে। নিধি আবিরের পাশে বসে আছে। জয় বলল, তোরা কথা বল, আমার একটা কল আসছে। জয় সেখান থেকে চলে গেল অনেকটা দূরে। জয়কে ওপাশ থেকে কে যেন বলছে, ওদিকে সব ঠিকঠাক আছে। জি স্যার, তবে পরশুদিন একটা মিশন করতে হবে, কিন্তু সেটাতে আমার একা যেতে হবে। মিশন? কিসের মিশন? আর তুমি এখন কোথায়? তোমাকে যেমন দেখাও যায় না, তেমনি তুমি কোথায় থাকো বোঝাও যায় না। আমি গোরস্থানে আছি। রাব্বি হলো রাকিবের লোক, রাব্বিকে নিয়ে মিশন। রাকিব অবধি যেতে পারলে নীলয়কে খুঁজে পাবো। আর ফোন দিবেন না, আমি নিজেই আপনাকে খুঁজে নেব। জয় ফোনে কথা বলতে থাকে। এইদিকে আবির নিধির পাশ থেকে উঠে যেতে চাইছে। নিধি সে সময় বলে, আবির তুমি এমন কেন? কেমন? কেউ কিছু বলে চুপচাপ খালি শোনো, কোনো প্রতিবাদও করো না। কেন এমন করো? দুই একটা কথা শোনাতেও তো পারো। কাউকে মারতে হলে আগে তার অবস্থানে যেতে হবে। দুর্বল হয়ে যদি কারো আঘাত করি তবে নিজেই মারা যেতে হবে। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। কাউকে মারার জন্য সাহসের দরকার হয়, কারো ব্যাপারে জানার দরকার পড়ে না। কি সব বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না। এত পেঁচালো করে কথা কেন বলছো? নেহা গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে। জিসান নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা দেখে আবির দূরে নিধির পাশে বসে আছে। নেহা পার্কিংয়ে গাড়ি রেখে কোনো দিকে না তাকিয়ে আবিরের দিকে যেতে থাকে। জিসান এটা দেখে অবাক হয়ে তাকায়। জিসান হৃদয়কে বলে, ভাই, আগে নেহা এসে আমাদের কাছে আসতো, এখন আবিরের দিকে যাচ্ছে। ওই শালা আবিরকে যদি আমি নিজে হাতে না মেরেছি। রিল্যাক্স ব্রো, রিল্যাক্স। 2 দিন অপেক্ষা করো, এরপর সব কাজ হয়ে যাবে। জয় নিধিকে ডাক দেয়। নিধি আবিরের থেকে চলে যায়। তখনই নেহা এসে আবিরের পাশে বসে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। আবির চলে যাবে এমন সময় নেহা বলে, নিধির পাশে বসতে আপনার সমস্যা হয় না, আমার পাশে বসলেই আপনাকে উঠে যেতে হয়। আবির সাথে সাথেই নেহার থেকে কিছুটা দূরে গিয়ে বসে। নেহা আবিরের দিকে তাকায়। আবির বলে, আসলে আমি তো আপনার বাড়ির কাজের লোক, আপনার পাশে বসাটা অসম্মান হয়ে যায়, এই জন্য বসি না। চুপ করো তো, নিধির সাথে কিসের এত কথা তোমার? সে এসে কথা বলছিল। তো সে এসে বলবে আর তুমি শুনবা? আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সে যেতে দেয়নি, তাই না? চুপ বেয়াদব, কোনো কথা বলবে না। আজকে আপনার মুখে বেয়াদব কথাটা অন্যরকম লাগলো, যেন প্রিয় মানুষকে কেউ ভালোবেসে যেমন বলে তেমন। নেহা কিছুই বলে না। আবির মনে মনে বলে, এটা কি বললাম আমি? তাড়াতাড়ি আবির চলে যায় সেখান থেকে। নেহা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর